বানাই দেন, আপনি সাবমিট করার সময় ফুয়েল বিল সহ সাবমিট করবেন, তাইলে আপনার ওই ৮০,০০০ টাকা ৩০,০০০ টাকার উপর ভ্যাট কাটবো না, ৫০,০০০ টাকার উপর কাটবো। বাট দিস ইজ দ্য রং। আমরা যুক্তি দাঁড়া করাতে চেষ্টা করি, আসলে এটাও রং। কিন্তু আমি আইনের কথা বলতেছি, আমি আবার সবাইকে বলতেছি ভাই আমিও এই প্রবলেমগুলো ফেস করেই আসছি এতদিন ধরে। কিন্তু আইনের হচ্ছে যে না, আইন কিন্তু আমাকে বলা নাই যে তুমি ফুয়েলটা বাদ দিয়ে, ব্রিজের টোলটা বাদ দিয়ে, কি বলে ড্রাইভার যে ভাত খাইছে ভাতের টাকাটা বাদ দিয়ে তুমি অন্যগুলোর উপরে 15% করো। নো, ইনভয়েস ভ্যালুর উপরে বলছি। সরাসরি আপনি ইনভয়েস আপনার কোশ্চেনটাকে আরেকটু এক্সটেন্ড করে দিন। হ্যাঁ, আপনাকে আরেকটু এক্সটেন্ড করে দিলাম। নিশ্চয়ই অন্য কোনো ভাই কোশ্চেনটা করতো, সেজন্য আমি আগে বলে দিলাম। ডিরেকশনের কোনো সুযোগ নাই, ডাইরেক্ট। হ্যাঁ, আপনি 15 ও 100 টাকা 100 আপনি যেটা করবেন ও 15% ব্যাক কাটবেন। এটা তো স্যার যার একটা গাড়ি বা দুইটা গাড়ি তাদের জন্য তো স্যার এটা অনেক বেশি বার্ডেন হয়ে যায় স্যার। আমি সব কথা বলে ফেলছি যে 15% অনেকে প্রফিট করবে না, আমি সব কথা আমার কথার মধ্যে বলে ফেলছি। এখন নতুন কোন কোশ্চেন করেন প্লিজ। হ্যাঁ, আমাকে আরেকজন কে জানে কোশ্চেন করতেছিলেন, কারণ আমরা এই ভিডিওস নিয়ে প্রতিনিয়ত যত ধরনের কোশ্চেনের সম্মুখীন হই, এটা মানে এটা বাস্তবিক, এটা একদম। স্যার এখানে আবার আর একটা বিষয় নিয়ে স্যার একটু কনফিউশন আছে স্যার, এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না যে ক্রেডিট রেটিং এজেন্সির কাছে আমরা কিভাবে এটা করি স্যার। 43 নাম স্যার। হ্যাঁ, ওরা যখন ক্রেডিট রেটিং এজেন্সি যখন ক্রেডিট রেটিংটা কি সেটা তো জানি আমরা, তাই না? যে আপনার ক্রেডিটটা রেটিংটা কোন পাশে, আমরা যেমন বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে ট্রিপল এ স্টার ট্রিপল এ আছে না, তাদের কতগুলো ক্রাইটেরিয়া। এই যে এজেন্সি গুলো আপনাকে রেটিংটা করে, তাই সে আপনাকে একটা বিল সাবমিট করবে না, সে রেটিংটা করে দিছে। এটা কি স্যার আমরা তাদের কাছে যাব যে তোমরা আসো এসে আমাদেরকে রেটিং করো, এরকম কিছু? ইয়েস, কারণ হয় কি জানেন, বিভিন্ন অর্গানাইজেশন যারা ক্রেডিট রেটিং এর লাইসেন্স প্রাপ্ত, তাদের কাছে আপনি বলতে হবে যে ভাই আমার ব্যাংকটাতে আসে আর দেখো আমি কত নাম্বার রেটিং এ পড়ব। হ্যাঁ, আমি কি ট্রিপল এ না ডবল এ না স্টার 4টা না স্টার 3টা। আমরা বিভিন্ন ব্যাংকে গেলে আপনি ব্যাংকের বিভিন্ন পোর্টালে ঢুকেন, বিভিন্ন অ্যানুয়াল রিপোর্টে ঢুকেন, দেখবেন যে পাবেন ওরা কত ব্যাংক ক্রেডিট রেটিং কত। এই যে বিভিন্ন বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোকে বেশি করা হয়, তাদের লোন আছে, লোন দেয় তাদেরকে বেশি করা হয়। আচ্ছা, এই যারা যেসব কনসালটেন্সি ফার্ম গুলো, যেসব ক্রেডিট রেটিং এজেন্ট গুলো যাদের জন্য করে, তারা একটা বিল সাবমিট করবেন লাইক অডিট ফি। আপনি যখন আমার কোম্পানিতে অডিট করতে আসেন, আপনি অডিট করার পর আমি আপনাকে বিল দিব না, ঠিক সেরকম সেই বিলের উপরে আপনি 7.5% ভ্যাট কাটবেন, ভ্যাট কাটে পেমেন্ট করবেন। এনি মোর কোশ্চেন? স্যার এটা তাহলে স্যার আমরা বলতে পারবো ওয়ান কাইন্ড অফ সার্ভিস। ক্রেডিট রেটিং একটা সার্ভিস। স্যার এটা যদি একটা एग्जांपल দিতেন স্যার খুব আরেকটু সহজ হতো আর কি। ক্রেডিট রেটিং জি স্যার। আচ্ছা, যেমন আমি एग्जांपल তো দিছি, যেমন ব্যাংক, মনে করেন বাংলাদেশে তো অনেকগুলো শিডিউল ব্যাংক আছে না? জি স্যার। সবগুলো রেটিং কি সমান? যেমন পদ্মা ব্যাংক, বা আমাদের একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট বন্ধ হয়ে গেছে, নামটা ভুলে গেলাম, কি জানি, পিপলস লিজিং, তাই না? পিপলস লিজিংটা বন্ধ হয়ে গেছে কারণ তারা যে লোন দিয়েছে লোনটা রিকভার করতে পারে না, আরো বিভিন্ন হয়েছে। তাহলে যখন একটা ব্যাংককে যখন প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে ব্যাংকের স্ট্রেংথ কেমন, কোন ব্যাংকটা কোন স্ট্রেংথ কেমন, আপনি যে টাকা ওখানে ইনভেস্ট করবেন, আপনি যে করবেন, তাহলে আপনি দেখবেন কোন ব্যাংকের স্ট্রেংথ কেমন। তো স্ট্রেংথটা কিভাবে বোঝা যায়? অনেকগুলো এর মধ্যে ওদের ক্রেডিট রেটিংটা দেখে, যে তাদের ক্রেডিট রেটিং গুলো কিরকম, তাদের দেখে কেউ দেখা যায় ট্রিপল এ থাকে, কেউ ডবল এ থাকে, কেউ এ বি থাকে, কেউ -এ থাকে। তাহলে আপনি যার ট্রিপল এ সে ভালো ব্যাংক, তা সেখানে আপনি একটু নিশ্চিন্তে আপনি ডিপোজিট রাখতে পারবেন। বুঝতে পারছি ভাই? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কোন ম্যাডাম একটা কোশ্চেন করতেছিলেন, আমি কোশ্চেনটা পিক করতে পারিনি। স্যার লটারি টিকিট বিক্রয়কারী স্যার এটা একটু বলবেন? লটারি টিকিট এই জন্য কি স্যার আমরা যখন লটারিতে যখন স্যার মানে কেউ যখন প্রাইজ মানি পায় তখন তো আমাদেরকে ট্যাক্স কেটে রাখে স্যার, এই জন্যই কি স্যার কেটে রাখে যে টিকিট বিক্রেতা আগে থেকে ভ্যাট? স্যার আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা, যদি আমি আমাকে বলার সুযোগ দেন। সেটা হচ্ছে যে মনে করেন অনেক সময় অনেক
মানে অর্গানাইজেশন বা অনেক ডেভেলপ লটারি টিকিট ছাড়ে। যেমন আমাদের মনে আছে একসময় কিছু লটারি টিকিট পাইতাম, আমি ভুলে গেছি, যেমন 10 টাকা করে রাস্তায় বিক্রি করতো, ওই যে ক্যান্সার ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন, তারপরে এরকম আছে না অনেক সময় বিক্রি জাতীয় করতো না? ক্রীড়া পরিষদ হ্যাঁ হ্যাঁ ভবন নির্মাণ। হ্যাঁ হ্যাঁ, এই যে ইদানিং দেখা যাচ্ছে না, বাট আগে কিন্তু আমরা প্রায় পেতাম। জি স্যার। আমি নিজেও 10 টাকা দিয়ে কিনছি, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে যারা মনে করেন যে রেড ক্রিসেন্ট অর্গানাইজেশন বা ওরা করে কি টিকিট ছাড়ে, তারা ফ্ল্যাট, ফার্স্ট পোস্টার ফ্ল্যাট, এটা সেটা সেকেন্ড পোস্ট দেয়। তাহলে এই টিকিট গুলো যাদেরকে বিক্রি করার জন্য দেয়, কোন একটা এজেন্টকে তো বিক্রি করার জন্য দেয়, তাই না? যে কোন একটা এজেন্টকে বললো যে আমাদের রেড ক্রিসেন্টের এই টিকিট গুলো তুমি বিক্রি করে দাও, বিক্রি করে আমাকে এই টাকাটা প্রোভাইড করো। তাহলে ওরা যে বিক্রি করবে, তো ওদেরকে একটা ফি দিতে হবে না, কমিশন দিতে হবে না? জি স্যার। এই কমিশনের উপরে 10%। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। জি স্যার। আমি আপনাদেরকে এখানে আমি বলবো সবাই একটু কনসেন্ট্রেশন দেন, কারণ আসলে ভ্যাটটা এই ভিডিওটা আমি রাখছি আজকে কিন্তু বেসিক্যালি একটাই, আর বাকি টপিক গুলো খুব ফাস্ট যাবে। আমি কিছু কেসও আনতেছি সামনে, আমরা আপনাদের সামনে কেসও আসবে, বাট কোশ্চেন করে নেন। আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। এক্সাম্পল দিলে স্যার 31টা একটু স্যার। ম্যাডাম আপনারটা পরে নিচ্ছি, কোন ভাইটা বলতেছিলেন বলেন। জি স্যার অবশ্যই। স্যার বলতেছিলাম স্যার যে এখানে যানবাহন ভাড়া প্রদানকারী স্যার একটা যেটা নিয়ে কথা হচ্ছিল একটু আগে, যাদের জি। স্যার ধরেন এক্সপোর্ট ওরিয়েন্টেড যে প্রতিষ্ঠানগুলো আছে ওনাদের তো স্যার কিছু এক্সাম্পল দেওয়া আছে যে যানবাহন ভাড়া প্রদানকারী। No, এই ক্ষেত্রে না না না, আমি বুঝতে পারছি। আই টেক ইউর কোয়েশ্চেন, যদি বুঝে থাকি আমি আশা করি বুঝতে পারছি। মনে করেন ইপিজেড এরিয়া, ওরা তো আমাদের এক্সাম্পল, তাই না? জি স্যার। ইপিজেড, কিন্তু এই সার্ভিসটা যখন ওরা একটা লোকাল মার্কেট থেকে যখন ওরা একটা গাড়ি ভাড়া করবে, তা ওখান থেকে ব্যাট কাটবে, ওটা ব্যাট কাটবে, ফুল কাটা ব্যাট কাটবে। কিন্তু স্যার ওই স্যার তো স্যার বলা তো স্যার আছে যে মানে সরাসরি বলা আছে যে যানবাহন ভাড়া প্রদানকারী, এই কথাটাই স্যার বলা আছে। আমি যদি আপনি তাহলে আমি রেফারেন্সটা দেখতে হবে, কিন্তু আমি একদম ড্যাম শিওর ইপিজেড কোম্পানিগুলো তারা যদি কোনো ভাড়া নেয় তারা ভ্যাট কাটতে হয়, তাদেরকে ভ্যাট ডিডাকশন করতে হয়, ভ্যাট ডিডাকশন করে জমা দিতে। একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে বলতেছেন কার ভ্যাট কাটতেছে, স্যার কার যানবাহন ভ্যাট কাটতেছে, হ্যাঁ, যে ভেহিকল সাপ্লাই দিচ্ছে তার ভ্যাট থেকে কাটি গভর্নমেন্টকে টাকা দিচ্ছে, ঠিক কিনা? জি স্যার। তাহলে কাটবে কাটবে। তারপর আপনি যদি যে রেফারেন্সটা বলতেন আমাকে রেফারেন্স দিন। জি স্যার। ম্যাডাম আপনার কোয়েশ্চেন প্লিজ। 31টা শেষ কোয়েশ্চেন? আর কেউ? স্যার। স্যার 31 এর স্যার একটু এক্সাম্পল। বোর্ড সভায় যোগদানকারী, আচ্ছা আমি তো এটা ওপেন রাখলে দেখি কোয়েশ্চেন আসবে, আমি এটা বন্ধই রাখা ভালো। যাই হোক, বোর্ড সভায় যোগদানকারী, বোর্ড সভা কি? যেমন আমাদের যে বিভিন্ন সময় এজিএম, বোর্ড মিটিং, কোম্পানিগুলোতে বোর্ড মিটিং, অডিট কমিটি মিটিং, এটা সেটা হয় না, বিভিন্ন ধরনের বোর্ড সভা। এখানে ডাইরেক্টররা তো অ্যাটেন্ড করে, ডাইরেক্টরদেরকে একটা রিমুনারেশন দেওয়ার সিস্টেম প্রচলিত আছে। সেই ডাইরেক্টররা যে রিমুনারেশন দিবেন, ও যে বোর্ডে সবাই যোগদান করছে, ওই ডাইরেক্টরদের রিমুনারেশন দেওয়ার সময়, হ্যাঁ, আপনি তার থেকে 10% ভ্যাট কেটে রাখবেন। বুঝাতে পারছি? এটা আপনি শেয়ার হোল্ডার হিসেবে যে মানে সবাই যাচ্ছেন সেটা না। বোর্ড সবাই, বোর্ডে কারা যায়? বোর্ড সবাই যায় হচ্ছে ডাইরেক্টররা যায়, শেয়ার হোল্ডাররা যায় না। জি স্যার। এনুয়াল জেনারেল মিটিং এ শেয়ার হোল্ডাররা যায়। বোর্ড সবাই যে 5-7 জন বোর্ড ডাইরেক্টর থাকে, সেই ডাইরেক্টররা বোর্ডে যাওয়ার কারণে আমাদের আইনে বলা আছে তারা একটা রিমুনারেশন পায়, হয়তো পকেট মানি বা যে পায়, সেই যে টাকাটা কোম্পানি দেওয়ার সময় তাকে দেওয়ার সময় ব্যাট কেটে রাখে। Any more question? আচ্ছা, আমরা অনেক কোশ্চেন নিছি, আমি আর কোশ্চেন নিচ্ছি না, আমি চলে যাচ্ছি আমার স্লাইডে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে ফাইন ব্যাট শুড, মানে এইসব ক্ষেত্রে ব্যাট ডিডাক্ট করবে না, অন্যগুলো ক্ষেত্রে ব্যাট ডিডাক্ট করবে না। আচ্ছা, এখন দেখেন এই যে ব্যাটটা কাটলেন, ব্যাটটা কি এটা কি করবেন? আপনি কি রেখে দিবেন? এটা তো আপনার টাকা না, এটা আপনি বিভিন্ন পার্টি থেকে কাটছেন, পার্টিদের টাকা, অন বিহাফ অফ গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টের টাকা আপনি কেটে রাখছেন, তাদের থেকে গভর্নমেন্টে জমা দিয়ে দিবেন। তাহলে আমি যেটা বলতেছি প্রথমে যে deducted VAT should be deposited to the government within the 15 days of the said deduction. এখানে একটা কথা আছে, বলেন এই কোশ্চেনটা, এই আনসারটা বুঝতে, মানে এই আইনটা বুঝছেন কেউ না? এখানে
এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার এটা কি স্যার আমি যদি যে যে মাসের আপনার এটা কাটা হইলো আপনার কাটা হলো পরের মাসের 15 তারিখের মধ্যে আমরা সেটা দিব, এটা বলছো স্যার? আপনি বলুন। আহ, 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 স্যার okay, সার্ভিস মানে- নেওয়ার 15 দিনের মধ্যে এটা দিতে হবে। হ্যাঁ সার্ভিস নেওয়ার যেদিন আমি সার্ভিস নিলাম তার ঠিক 15 দিনের মধ্যে আমাকে নাকি স্যার আমরা যখন কিন্তু বিলটা পেমেন্ট এটার করব এখন কথা হচ্ছে যে মাস 1 থেকে 30 দিন, একটা মাস আমরা ধরে নিলাম একটা সার্কেল 1 থেকে 30 দিন, তাহলে আমরা প্রতিদিনই তো আমরা পেমেন্ট করি না? প্রতিদিন স্যার। আমরা সার্ভিস প্রতিদিনই পেমেন্ট করি। আমরা 1 তারিখে পেমেন্ট দিচ্ছি, 3 তারিখে দিচ্ছি, 10 তারিখে দিচ্ছি, 22 তারিখে দিচ্ছি, 20 তারিখে দিচ্ছি, 27 তারিখে দিচ্ছি। তাহলে এই যে সারা মাসে যে ভ্যাট গুলা কাটছি কখন জমা দিব? তো মাস শেষে নেক্সট সার্ভিস নেওয়ার ঠিক 15 দিন। মানে ডিডাক্ট করার বা ডিডাক্ট করা, এখানে ডিডাক্ট যেদিন করছি, সার্ভিস না, এটা আমরা যেদিন ডিডাক্ট করছি, ডিডাকশনের কথা। জি স্যার, ডিডাকশন সেখান থেকে 15 দিনের মধ্যে। ডিডাক্ট যেদিন করছি সেদিন থেকে 15 দিন নাকি মাস শেষ হওয়ার 15 দিন? স্যার না, মাস স্যার, শেষ হওয়ার যেদিন 15 দিন, deduct মাস শেষ হওয়ার করছি, 15 দিন স্যার। যেদিন আমি স্যার স্যার সার্ভিসটা নিয়েছি, ডিডাকশনের তার ঠিক ডিডাকশন 15 যেদিন দিনের করছি তার স্যার 15 দিনের উইদিন মধ্যে। তার 15 থেকে ডেজ 15 দিনের মধ্যে। জি স্যার। স্যার ডিডাক্ট থেকে স্যার 15 দিন। এবং স্যার এটা স্যার জুলাই, আপনি স্যার এটা জুলাই থেকে মে পর্যন্ত এই আপনি ইনকাম ট্যাক্সে চলে গেছেন, ইনকাম ট্যাক্সে যাবেন না, ওটা ইনকাম ট্যাক্সের আইন, ভেটে থাকেন। স্যার নরমালি স্যার আমাদের প্র্যাকটিস হলো স্যার যখন আমরা 15 তারিখে রিটার্ন জমা দেই তার আগে স্যার মানে আগের মাসের যে ডিডাকশন গুলো থাকে এগুলো আমরা জমা দিয়ে দেই, ওটা 10 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে। কিন্তু নরমালি স্যার আপনি স্যার এখানে যেটা বলছেন যে উইদিন 15 ডেজ, তাহলে তো স্যার উইদিন 15 ডেজ এর মধ্যে হলো না। দেখা গেলো যে আমি সে অগাস্ট মাসের রিটার্ন জমা দেবো সেপ্টেম্বর 15 তারিখের মধ্যে, এখন অগাস্ট মাসের 1 তারিখে আমি পণ্য কিনলাম, বাট আমি তো জমাটা দিচ্ছি হলো সেপ্টেম্বর 1 তারিখে বা 5 তারিখে। স্যার আমাদের প্র্যাকটিস তো রেগুলার স্যার প্র্যাকটিস তো স্যার এইটাই, তাহলে স্যার এটা উইদিন 15 ডেজ কিভাবে হলো স্যার? আচ্ছা আরো বলেন। আমি আমার একটা জিনিস ভালো লাগতেছে যে আপনার কনসার্ন এবং জানেন জিনিসটা, যেমন ইব্রাহিম আপনি অনেক স্যার। ডিস্টার্ব করছেন, আমি সবগুলো একটা কনক্লুশন দিব, আপনারা স্যার বলেন। এটা কি স্যার এটা কি স্যার আমরা যে ক্লায়েন্টের টাকাটা আমরা ডিডাক্ট করতেছি আমাদের সিস্টেমে যখন আমরা এটা কেটে নিচ্ছি তার ঠিক 15 দিন পর থেকে ঠিক 15 দিন পরে এর মধ্যে আমাদেরকে পেমেন্টটা করতে হবে, এরকম স্যার? সেক্ষেত্রে Okay. স্যার এ হতে পারে যে আপনারা আমার কাছে জানতে চাইবেন, আপনারা একটা মতামত দেন, আমি পরে বলবো। স্যার এটাই বলছি স্যার আমরা তো আপনি যেটা বুঝতেছেন, এক মাসে তো স্যার আমরা তো স্যার এক মাসে বিভিন্ন ক্লায়েন্টের পেমেন্ট দিই, আমরা হচ্ছে ডিডাক্ট করি। সেক্ষেত্রে আমরা কি এক মাসের মধ্যে আপনার বিভিন্ন সময় অর্থাৎ 15 দিন তো আপনার এক এক ক্লায়েন্টের জন্য এক এক সময় হচ্ছে, যদি আমরা ডিডাক্ট করি মানে আমরা যদি পেমেন্ট করি বিভিন্ন সময়ে, সেক্ষেত্রে স্যার এটাকে কন্টিনিউয়াসলি আমাদেরকে সেটা করতে হচ্ছে। ওকে, আমি আপনার একটা কথা বুঝলাম, আসতেছে আপনার কাছে, রেদা আসতেছে আপনার কাছে। আর কারো কোনো কোয়েশ্চেন? আমার কথা হচ্ছে যে ভাই আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখছি, এখানে লিখছি না, জি, এই স্যার। ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা কি বুঝতেছেন, প্র্যাকটিক্যালি কি হচ্ছে, এটা নিয়ে আমরা আরো কথাবার্তা বলবো, কারণ আমার কথা থেকে আনসারটা আসবে। এবং আমি ড্যাম শিওর আমরা যখন এত কথা শোনার পরে যখন একটা ডিসিশনটা শুনবেন আপনার লাইফ লং মনে থাকবে। জি স্যার। দিদার থেকে আপনি বলেন। স্যার আমি তো যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে কি আমি যেই দিন ডিডাক্ট করব তার থেকে 15 দিনের মধ্যে এটা গভর্নমেন্টের কাছে ডিপোজিট করব। ওকে, দিদারের কথাটা আমি নিলাম। এবার দিদারের টাকাটা পরিশোধ করা হবে, সার্ভিসের টাকাটা পরিশোধ করার পরবর্তী 15 দিনের মধ্যে। ওকে, দিদারের কথা ওনার কথা কাছাকাছি একই কথা। আর কেউ? স্যার আমি ওনাদের সাথে আমি যদি বলি স্যার, আমি দ্বিমত পোষণ করে আমি এটা বলছি যে যে মাস তার পরের মাস, যে মাসে আমি ডিডাক্টটা করছি তার পরের মাসে 15 ডেজ এর ফার্স্ট 15 ডেজ এর মানে পেমেন্টটা করে দিব গভর্নমেন্ট। হ্যাঁ, আনসারটা বাজে। ও বলতে আছে জানুয়ারি, মনে করেন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যত পেমেন্ট দেওয়ার সময় যত ডিডাকশন করে রাখছি সেই ডিডাকশন গুলো পুরোটাই পরবর্তী মাসে 15 দিনের ভিতরে জমা দিবে। ও বলতে হচ্ছে এই কথাটা। জি স্যার। স্যার তাহলে তো স্যার আপনার কথার সাথে স্যার ঠিক হলো না স্যার, তাহলে তো স্যার আপনার যে এটা দিলেন তার সাথে স্যার মিললো না স্যার।
আমি তো মিলবে না আমি বলে তো কথা আপনার বলছি। স্যার আমার মতে স্যার ভ্যাট যেদিন মানে কর্তন করা হবে বা কেটে রাখা হবে তার পরবর্তী 15 দিনের ভিতরে এটা জমা দিতে হবে স্যার। ওকে, এটা একটা কথা। তাহলে কথা আসতেছে কি, আমি আবার সংক্ষেপ করি, ছোট ছোট করি, আবার জিনিসটাকে কনক্লুশনের দিকে যাই। আমরা স্যার একটা আমি যদি স্যার দিদার ভাইয়ের কথাটা যদি একটা ব্যাখ্যা করি স্যার। স্যার স্যার ওনার কথা হচ্ছে স্যার আমরা যখন ব্যাটটা ডিডাক্ট করব তার পরবর্তী 15 দিনের ভিতরে স্যার এরকম যদি হয় স্যার আমি 3 তারিখে ব্যাট ডিডাক্ট করলাম 5 তারিখেও করলাম তাহলে স্যার আমাকে 18 তারিখে একবার জমা দিতে হবে 21 তারিখে আবার জমা দিতে হবে স্যার। তো সেই ক্ষেত্রে স্যার বারবার গভর্নমেন্টকে জমা দিতে হচ্ছে না স্যার। আমি যতদূর মনে করি স্যার মাস শেষে যায় 15 দিনের ভিতরে যখন রিটার্ন সাবমিট করব তখন স্যার সবগুলো একসাথে জমা দেবো গভর্নমেন্ট আধারিত স্যার। ওকে শিয়াব, আপনারা ডিটেইলস বলছেন, থ্যাংক ইউ। আর কেউ কি বলবেন, নাইলে আমি এখানে পজ দিব সবাইকে। আপনি বলেন স্যার। হ্যাঁ বেটার okay. টু কনক্লুড। হ্যাঁ আমরা কনক্লুড করি এই পয়েন্টটা। সেটা হচ্ছে যে আমরা ডিসকাশনে এতটুকু বুঝছি, যদি আমি সামারি করি দুইটা পয়েন্ট। একটা হচ্ছে যে যেদিন কাটবো সেদিন থেকে 15 দিনের মধ্যে, যেদিন কাটবো যেমন আমি এই দিনটা সহ শেষ করি আমাকে যখন বলতে দিয়েছেন আবার আমি শেষ করি, তারপর আপনার বলি। আজকে মাসের 10 তারিখ, আজকে পেমেন্ট দেওয়ার সময় আমি একটা ডিডাক্ট করলাম 100 টাকার বিলে 90 টাকা পার্টিকে দিলাম, 10 টাকাটা ডিডাক্ট করে রাখছি গভর্নমেন্টের জন্য। তাহলে 10 টাকাটা এই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী 25 তারিখের মধ্যে জমা দিতে হবে, একটা কথা। আরেকটা কথা আসছে, মানে এক গ্রুপ বলতেছি এই কথাটা, আর এক গ্রুপ বলতেছি যে না আমরা 1 তারিখ থেকে ওই মাসের 30 তারিখ বা 31 তারিখে সারা মাসে পেমেন্ট দেওয়ার সময় যত টাকা কেটে রাখছি সেই টাকাটা পরবর্তী মাসের 15 দিনের মধ্যে দিই। এই দুইটা হচ্ছে যে কথা, ঠিক কিনা? এই দুইটা কথা, এই দুইটার ভিতরে আসলে কোনটা চয়েস করবো, কোনটা আইন বলছে, কোনটা কি? দেখেন আমি এই কথাটা কেন আমি সময় দিচ্ছি, দেখেন এখানে একটা কথা বলছি, গভর্নমেন্ট উইদিন 15 days অফ সেই ডিডাকশন। আইনের কথা যদি বলি, আইনে বলছে যেদিন ডিডাক্ট করবে তার 15 দিনের মধ্যে, মানে 10 তারিখ ডিডাক্ট করছেন 25 তারিখের মধ্যে আপনি টাকাটা গভর্নমেন্টের কাছে দিবেন, এটা আইন বলছে। এখন বাস্তবিকতে ভাই যদি খুব আমরা এখন প্র্যাকটিক্যালি যদি আসি, তা আমাদের কি কোনো আর আমার কাজ নাই একটা শুধু প্রত্যেক দিনই আমি তো প্রত্যেক দিনই পেমেন্ট দিচ্ছি, তার মানে কি প্রত্যেক দিনই শুধু আমি বিডিএস গভর্নমেন্টের কাছে ট্রেজারি চালান করে আমার একটা ব্যাংকে শুধু গভর্নমেন্টকে দিব? আসলে গভর্নমেন্ট এখানে আইন এভাবে রাখলেও আমরা সাধারণত যেটা প্র্যাকটিস করি সেই প্র্যাকটিসটা হচ্ছে সবাই করি আমরা, এটা আমি একজন না, আমি ড্যাম শিওর অল অর্গানাইজেশন সেই প্র্যাকটিসটা করি। আইনে বলা আছে 10 তারিখে কাটলে তুমি 25 তারিখে দিবা, 15 দিনের মধ্যে দিবা যখন কাটবা। আর আমরা প্র্যাকটিস করি কোনটা, সারা মাসে আমি যত কেটে রাখছি সেগুলো পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে জমা দিই। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আমার এখানে যত ভাইরা যত কথাই বলছে কোনোটাই রং না, সবই রাইট, বাট প্র্যাকটিস হচ্ছে যে আমরা পরবর্তী মাসে 15 তারিখে দিই, পুরো মাসেটা জমা করে। কিন্তু আইন বলতেছে যে তুমি না, তো আইন যেটা বলছে যে প্রত্যেক যেদিন কাটবে তার 15 দিনের মধ্যে, বাট এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। ক্লিয়ার সবাই? জি স্যার স্যার আমি দেখেছি স্যার, এই জন্যই স্যার এই কথাটা বলছি স্যার, যে তার মানে সবগুলো একসাথে জমা দিবেন স্যার। পরীক্ষার জন্য আমরা 15 দিনের মধ্যে বিষয়টা করবো, আর প্র্যাকটিক্যাল লাইফে যা করি তা করলাম। প্র্যাকটিক্যাল লাইফে এখন দেখেন, এখন সত্যি কথা হচ্ছে যে কি জানেন, যে কি আমরা কেউই রং করি না। আপনি একটু নর্মালি চিন্তা করেন, বিজনেস হাউসগুলো কি আর কোনো কাজ নাই? পেমেন্ট করে শুধু গভর্নমেন্টকে আমরা দিবে। সাধারণত বড় বড় যেগুলো কমপ্লায়েন্স অর্গানাইজেশন, বিশেষ করে যারা একটু রুলস এগুলো সব শুনে, যেমন আমি আমারটা বলতে পারি, আমরা কিন্তু সপ্তাহে প্রতিদিন পে করি না, আমরা সপ্তাহে একদিন পে করি, পেমেন্টে একদিন, ক্যাশের পেমেন্টে একদিন, চেকের পেমেন্টে আরেকদিন, সেটা এমপ্লয়ি হোক সাপ্লায়ার হোক পার্টি হোক একদিন। কারণ আমার তো শুধু পেমেন্ট দেওয়াটা আমার কাজ না, আমার তো বিজনেস রান করতে হবে। আমি প্রতিদিনই পেমেন্ট দিব, প্রতিদিনই আমার অ্যাকাউন্টস পেবলের লোক ব্যস্ত থাকবে? নো, যেখানে আমরা প্রতিদিন পার্টিকে পেমেন্ট দিই না সেখানে প্রতিদিন গভর্নমেন্টকে দেওয়ার প্রশ্নই আসে না। তো সেই জন্য প্র্যাকটিস হচ্ছে যে এটা তো গভর্নমেন্ট এখানে কোনো কিছুই করে না, বাট আমি উইদিন 15 days এর মধ্যে পরবর্তী মাসে 15 দিনের মধ্যে আমি জমা দিচ্ছি কিনা, এটাই হচ্ছে যে গভর্নমেন্টের কনসার্ন। ক্লিয়ার? স্যার আমার একটা প্রশ্ন আছে। কে বলেন, নামটা বলেন আগে শুনি। স্যার রাশিকুজ্জামান স্যার। না জামান, আসলে জামান বলেন। আচ্ছা, উইদিন 15 days আমার এটা হচ্ছে জমা দেওয়ার কথা আইনে উল্লেখ আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সেটা করতেছি না। আমরা করতেছি কি যে মানে মান্থলি বা মাস শেষে গিয়ে হচ্ছে এটা সাবমিট করতেছি। এখন এই ক্ষেত্রে যদি এনবিআর কর্তৃপক্ষ আমার সাথে তাদের পার্সোনাল শত্রুতা থাকে স্যার, আর আমারে যদি তারা মানে আইনের মায়ের কাছে হচ্ছে বিচারের সম্মুখীন করে, সেক্ষেত্রে আমার করণীয়? আমাকে যদি বলেন আপনার ভ্যাট কর্তৃপক্ষ আপনাকে এই আইনে ধরবে না, ধরলে অন্য আইনে ধরবে, এটা খুব সিলি আইন। যেটা বলছেন আপনাকে যদি ধরারই উনার যদি এত ইচ্ছা থাকে, ওনাদের কাছে অনেক সেকশন আছে, এটা লাগবে না, ঠিক আছে? জি স্যার। ধরলে ধরতে পারে, বাট এটা দিয়ে ধরবে না, এটা আমি এটা হচ্ছে টপ সিক্রেট।
হ্যাঁ এটা স্যার টপ সিক্রেট হয়ে দাঁড়াইছে, সবাই জানে কিন্তু আবার কেউ জানে না। বলেন। ওপেন সিক্রেট। হ্যাঁ হ্যাঁ এটা প্র্যাকটিস, বিজনেস প্র্যাকটিস। একটা কথা বলি আপনাকে, আমরা ওই যখন ইনকাম ডাইরেক্ট ট্যাক্স করে, আপনার নিশ্চয়ই ইনকাম ট্যাক্সে পড়াইছে যে আমরা ওই যে একটা হচ্ছে যে ভুলে গেলাম তো, আমি তো গত কয়েকটা সেশনে ট্যাক্স করাই না তো, একটা হচ্ছে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স। What is the meaning of tax planning? What is the meaning of tax avoidance? What is the meaning of tax evasion? বুঝতে পারছেন? ওখানে আমি ট্যাক্স প্ল্যানিং একটা, ট্যাক্স অ্যাভয়েডেন্স একটা, অ্যাভয়েডেন্স একটা হচ্ছে ট্যাক্স এভিয়েশন, ফাঁকি দেওয়া, একটা অ্যাভয়েড করা, একটা ফাঁকি দেওয়া। এই তিনটা জায়গাতে দেখেন যে অ্যাভয়েডেন্স যেটা, হ্যাঁ অ্যাভিয়েশন তো চুরি করা, অ্যাভয়েডেন্স এখানে একটা কথা বলা আছে যে আইনের লুফলকে ইউজ করে, আইনের লুফল যদি আপনি কোনো ট্যাক্স কমায় থাকেন, মানে আইনের দুর্বলতাটাকে ব্যবহার করে। আরেকটা হচ্ছে যে ট্যাক্স প্ল্যানিং, আইনের মধ্যে থেকে আপনার ট্যাক্স লায়াবিলিটি, আইনের মধ্যে থেকে। আমি এক্সাম্পল এখানে চাচ্ছি না দিতে, তারপর আমি দিব। আর ট্যাক্স এভিয়েশন হচ্ছে যে ফাঁকি দিচ্ছেন আপনি, আমি ট্যাক্স ডাইরেক্ট আসলে ট্যাক্স চুরি করছেন সেটা ভাই। তাহলে ওই যে একটা বললাম আইনের লুফলকে ইউজ করে টাকা অ্যাভয়েডেন্স, যেটা এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে শেষ করি। যেমন ট্যাক্স প্ল্যানিং আমরা করি কি ইনকাম ট্যাক্সে, যদি ভাই তোমার যদি ইনভেস্টমেন্ট করো, তুমি একটা সার্টেন লেভেলে ইনভেস্টমেন্ট করো, তাহলে তোমার ট্যাক্স রিবেট পাবা, তাই না? এটা আপনি প্ল্যানিং করলেন যে আমি টোটাল ইনকামের একটা পোর্শন আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে ওই ফ্যাসিলিটি নিয়ে আমি ট্যাক্স লায়াবিলিটি কমাইলাম, এটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং। দিস ইজ কল্ড দ্য ট্যাক্স প্ল্যানিং। আচ্ছা, আর ট্যাক্স এভিয়েশনটা কি? আপনার ট্যাক্স আসছে আর ইনকাম হয়েছে, আপনি ইনকাম গোপন করছেন, সেটা একদম মানে অদণ্ডনীয় অপরাধ, যেটা চুরি চুরি। আর এটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। আর ট্যাক্স, আমি শেষ করি, ট্যাক্স অ্যাভয়েডেন্সটা কোনটা? আইনের লুফলকে ইউজ করে। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের আজ থেকে 3-4 বছর আগে, 4 বছর আগে আমাদের একটা ছিল, যদি আপনি একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার অথবা একটা ই কিনেন, মানে ডেস্কটপ কিনেন, একটা ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ গুলো আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে পাবেন। এখন ওখানে কিন্তু বলা নাই যে যে কত বছরের ভিতরে একটা, তাহলে সেক্ষেত্রে আমরা করছি কি, যেটা আমরাও প্র্যাকটিক্যালি করছি, এটা কতটুকু যে আমি এই বছর আমার নামে একটা ল্যাপটপ কিনছি, পরের বছর আমি আমার বাচ্চার নামে একটা ল্যাপটপ কিনছি, আমি দোনোটা আসলে মানে আমি আইনের ওই লুফলটাকে ইউজ করে আমি ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিটা নিছি পরবর্তী, এখন কিন্তু সেটা বন্ধ করে দিচ্ছে, সেটা পরে ধরতে পারছে। তো এরকম কিছু আইনের লুফলকে ইউজ করে যদি আপনি যদি কোনো কিছু করেন, দিস ইজ দ্য ট্যাক্স অ্যাভয়েডেন্স। ঠিক এইটা হচ্ছে যে অনেকটা মানে আপনার এটা লুফল, এটা ট্যাক্সের একটা লুফল, যে সেই ডিডাকশন বলছে, তারপর আমরা সেটাকে প্র্যাকটিসে নিয়ে গেছি। যাই হোক, এটা হচ্ছে যে আমার মূল কথা। আর কিছু বলবেন কেউ? আপনার ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স এভিয়েশনের ডিফারেন্সটা দেখে নিন। আপনাদের ইনকাম ট্যাক্সে কয়েকবার আসছে কোশ্চেনটা। আচ্ছা, ইস্যু দ্য ভ্যাট ডিডাকশন সার্টিফিকেট 6.0, মানে আপনার করণীয়, আপনি যে ভ্যাটটা কাটছেন সেটা 15 দিনের মধ্যে জমা দিয়ে দিবেন, 15 দিনের মধ্যে জমা দিয়ে দিবেন। তারপরে আপনার 6.6, হ্যাঁ আপনার ভ্যাট ডিডাকশন সার্টিফিকেট আপনাকে এটা সাবমিট করতে হবে। তারপর আপনার ট্রেজারি চালান, অন্যান্য ওগুলো মেইনটেইন করে রাখবেন, ওগুলো এক কপি রাখবেন, ওগুলো আপনার কাছে রাখবেন, যার থেকে কাটছেন তাকে দিবেন। এই ধরনের কাজগুলো আপনাকে আপনার রোল অফ উইথহোল্ডিং এন্টিটি আপনার করণীয়। যদি আপনি না করেন, আপনি যদি ভ্যাট ডিডাক্ট না করেন, তাহলে আপনি কি হবে? ডিডাক্টিং অথরিটি, খেয়াল করেন এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, হ্যাঁ দেখেন, ডিডাক্টিং অথরিটি এন্ড সাপ্লায়ার বোথ আর লাইবেল। এখন মনে করেন আপনার কোম্পানিতে একজন একটা প্রোডাক্ট দিছে, সেও ভ্যাট যোগ করে নাই, আপনিও ভ্যাট কাটেন নাই, দুইজনই লাইবেল। আপনার সাপ্লায়ার বলতে পারবে না ভ্যাট কর্তৃপক্ষকে যে ভাই ওরা কাটে না, আমার কি দোষ, আমাকে পুরো টাকা দিচ্ছে না, ওই সাপ্লায়ারও লাইবেল, আপনিও লাইবেল। আচ্ছা, যদি ডিডাক্টিং অথরিটি নট ডিডাক্ট দ্য রেসপেক্টিভ ভ্যাট, দেন ইউ উইল বি লাইবল টু পে 2% হাফ ইয়ারলি ইন্টারেস্ট। যদি কোনো ভ্যাট ডিডাক্টিং অথরিটি ভ্যাট না কাটে, যে টাকাটা কাটার কথা সেটার প্লাস আরো 2% হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিবে। ডিডাক্টিং অথরিটি এখন ভ্যাট কাটছেন ভালো মতো, একদম আপনি কেটে রাখছেন, হ্যাঁ, কিন্তু সেই ভ্যাটটা আপনি গভর্নমেন্টের কাছে জমা দেন নাই, রেখে দিচ্ছেন, আপনি ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ইউজ করতেছেন, দিবেন করতেছেন, 15 তারিখের মধ্যে দেন নাই। হ্যাঁ, আমি মানে এটা বলা ঠিক না, আমার এমন অনেক অর্গানাইজেশন আছে যে তারা কোম্পানি এই ভ্যাট গুলা কেটে গভর্নমেন্টকে জমা দেয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি ওরকম কিছু হয়, তাহলে
কি বলবি ওই ব্যক্তিটা পার্সোনালি ওই যে এপিডি সেকশনে থাকবে, কোম্পানি তো লাইবেল হবে অন্যান্য ওই যে সো ওই ব্যক্তিটা পর্যন্ত পার্সোনালি লাইবেল থাকবে এপি সেকশনে যে থাকবে, অথবা সিএফও অথবা ফাইন্যান্স ম্যানেজার দে পার্সোনালি অলসো লাইবেল 25,000 টাকা পর্যন্ত। বুঝতে এটা পারছি? ট্যাক্স অথরিটির সাথে যোগ সাজস্য হয়। আমি কি আনসার দিব বলেন? যোগসাজস্য যদি হয়, ম্যানেজমেন্ট ফ্রড যদি হয়, আমি কি আনসার দিব বলেন? স্যার এটা হয় তো স্যার। বলেন ভাই। আমি হয় না হয় সেটা পরের আনসার, আপনি তো বলে বলছেন যোগ্য সদস্য, এখন তো ভাই ম্যানেজমেন্ট ফ্রড হলে হাউ ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, আইন পড়াচ্ছে, আইনে বলে দিছে অল আর লাইবেল যদি কখনো ভাই ফাইন্ড স্যার, আউট। ভাই আপনি স্যারের সাথে পরে কথা বললেন আনঅফিশিয়ালি। হ্যাঁ ওকে, তো আমরা যদি আমাদের এই জিনিসগুলো না হয় তাহলে আমাদের এই তাইলে আমাদের দেখেন আমরা একটা জিনিস আমরা চেষ্টা করছি যে আসলে আমি আপনাদেরকে কেন এই জায়গাতে এত সময় রাখতেছি, আমি নিজেরই প্ল্যানিং করতে শুধু ভ্যাট রিডাকশন নিয়ে একদিন একটা ক্লাস করবো, অন্যগুলো আপনারা বুঝতে পারবেন। তো ভ্যাট রিডাকশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখবেন বিভিন্ন অর্গানাইজেশনে যখন যাবেন তখন দেখবেন আপনি এই এসআরওটা প্রত্যেকটা যে এপি ডিপার্টমেন্টে তার সামনে ব্যাক স্ক্রিনে লাগানো থাকে, কারণ সেটা দেখতে হয়, এটা দেখে দেখে তাকে কাজগুলো করতে হয়। এবং এই এসআরওটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এটা আপনারা এসআরও 149 দিয়ে গুগলে সার্চ করেন, বাংলাদেশে পেয়ে যাবেন, এখানে আছে। হ্যাঁ আপনি দেখেন কখন কি দিতে হবে না দিয়ে পুরো ডিটেলস আছে, একদম ডিটেলস আছে। এবং এটা প্রত্যেকটা, এবং এখান থেকে আপনাদের এমসিকিউ এর যথেষ্ট কোয়েশ্চেন করার মানে খোরাক আছে। আচ্ছা আমরা এটা পড়লাম, আমরা এখানে আর কথা না বাড়ে পরে যাই। এখানে আসেন, আমাদের একটু এখানে জানায় রাখি, এক সময় মানে গত ফিনান্স অ্যাক্টের ফিনান্স অ্যাক্ট 2000 আগে, এই যে একটু আগে বললাম না ভ্যাট ডিডাকশনটা, যে ভ্যাটটা ডিডাক্ট করবে সেটা 15 দিনের ভিতরে জমা দিতে হবে। 1991 সালের আইন থেকে 2019 সালের আইন 19 জুলাই 2019 জুলাই পর্যন্ত বলা ছিল ভ্যাট যা কাটবেন টিডিএস এর মতো এটা পরবর্তী মাসে জমা দিতে হবে। 2019 সালে যখন নতুন ভ্যাট আইনটা 2012 সালে ভ্যাট আইনটা আছে, তখন বলতেছে যে তোমরা যে পার্টিদের থেকে বিভিন্ন যে ভ্যাটটা কাটবা সে ভ্যাটটা তুমি আলাদাভাবে জমা না দিয়ে রিটার্নের মধ্যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবা। খেয়াল করেন কথাটা, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন যে 2019 সালের 5 জানুয়ারি থেকে যে আইনটা আছে সেখানে বলা ছিল যে তোমরা যে বিভিন্ন পার্টি থেকে যে ভ্যাটটা কাটবা সেই ভ্যাটটা তুমি জমা দিতে হবে না আগের মতো করে, জমা দিতে হবে না আলাদাভাবে, তুমি করবা কি ভ্যাট রিটার্নের মধ্যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবা। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে পেবল বেড়ে যাবে, তো রিটার্নের সময় দিতে পারবে, মানে রিটার্নের মাধ্যমে দিয়ে দিতে পারবে। এইভাবে চলছে 2021 সালে 2019 জুলাই থেকে 2021 জুন পর্যন্ত এইভাবে চলছে। চলার পরে গত ফিনান্স অ্যাক্ট, লেটেস্ট ফিনান্স অ্যাক্টে আবার চেঞ্জ আনছে, আবার আগের ফরম্যাটে চলে গেছে যে তোমরা রিটার্নের মতো দিবা, কিন্তু যেটা ভ্যাট ডিডাক্ট করবা সেটা আলাদাভাবে জমা দিবা, রিটার্নের সাথে জমা দিলে হবে না। আমি কি বুঝাইতে পারছি? এটা শুধু মেসেজটা দিয়ে রাখা, কারণ 2019 সালের জুলাই থেকে 2021 জুন পর্যন্ত আমরা রিটার্নের সাথে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে রিটার্নের সাথে জমা দিতাম। 2021 সালের জুলাই থেকে এখন আর আমরা এই জুলাইটা আগস্টে দিচ্ছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমরা এখন আলাদাভাবে জমা দিচ্ছি as like earlier। এটা আমি জাস্ট শুধু আপনাদেরকে জানানোর জন্য এই স্লাইডটা রাখছি। ক্লিয়ার? জি স্যার, সেপারেট। স্যার এটা আরেকবার বলবেন স্যার? আমার এটা তো স্যার সেপারেট করে ফেলছে স্যার। এটা হচ্ছে যে আপনারা এটা জানেন 15 দিনের ভিতরে জমা দিতে হবে, এটা মাথার ভিতরে ঢুকা। মাঝখানে শুধু 2টা বছর এক্সেপশনাল ছিল যে সেটা আলাদাভাবে জমা না দিয়ে রিটার্নের মাধ্যমে জমা দেওয়া হবে। সেই রিটার্নের মাধ্যমে জমা দেওয়াটা এখন নাই, এখন আবার আলাদাভাবে জমা দেওয়ার কথা বলা আছে। ইনফরমেশনটা রিটার্নে থাকবে সেটা অন্য ইস্যু, বাট আলাদাভাবে জমা দিতে হবে। মানে ভ্যাট পেয়েবলের টাকাটা রিটার্ন সাবমিটের সময় একবার দিবেন, আবার এই বিডিএসটা আগেই দিতে হবে, বিডিএসটা আলাদাভাবে যাবে ট্রেজারি চালানের মাধ্যমে। আচ্ছা এখন আসেন আমাদের এই যে 6.6 আমাদের ভ্যাট ডিডাকশন সার্টিফিকেটটা কিরকম দেখতে, এটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম। এখানেও আমি যখন ভ্যাট ডিডাকশনটা করতেছি সেটা অবশ্যই সনদপত্র, হ্যাঁ সনদপত্রটা কিরকম কিভাবে দিতে হয়
এটা আপনাকে সাপ্লায়ারকে থেকে প্রোভাইড করতে হবে। ভ্যাট যে কাটছেন শুধু কাটলে তো হলো না, এই কাটার ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করতে হবে। এগুলো সেই ফরম্যাটটা হচ্ছে এটা, যেটা 6.6, হ্যাঁ, ভ্যাট ডিডাকশন সার্টিফিকেট, ভ্যাট ডিডাকশন সার্টিফিকেট। আচ্ছা, এখন আসেন কেস। আমরা এতক্ষণ অনেক কথাবার্তা বলছি, অনেক কথাবার্তা শুনছি সবার। এখন আপনারা দিদার কোশ্চেনটা পড়েন, আমার গলা ব্যথা করতেছে আস্তে আস্তে। পড়ে শোনান দিদার। We pay 55,000 for office rent and also pay other charges, BDT 10,000 for lift and security charges. We pay 15% VAT on rent, but in other charges we do not pay VAT. Give your opinion. Who is responsible for pay the VAT and what is the VAT amount? আফসার, আপনি কোশ্চেনটা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। বলবো স্যার কিছু? আপনি কোশ্চেনটাকে এলিবোরেট করেন, আনসার পরে দিবেন। কোশ্চেনটা কি বলতে চাচ্ছে? আচ্ছা স্যার, ঠিক আছে। কোশ্চেনটা বলছে স্যার, আমরা 55,000 রেন্ট অফিস রেন্ট দিয়েছি, তার মধ্যে 10,000 টাকা ছিল লিফট এন্ড সিকিউরিটি চার্জ, এবং কি আমরা 15% আর ভ্যাট। মধ্যে না, এডিশনাল, তার মধ্যে না, আলাদাভাবে স্যার আমরা অফিস রেন্টের উপর 15% ভ্যাট দিয়েছি, বাট অন আদার চার্জ উই ডু নট পে ভ্যাট। আমরা যেটা সিকিউরিটি এন্ড লিফট এন্ড সিকিউরিটি, ওইটার উপর আমরা কোনো ভ্যাট দেই নাই। গুড। হ্যাঁ, তারপরে জি স্যার, এরপর বলবো স্যার? কোশ্চেন কি বলছে? এটা তো আপনি তো ঘটনাটা বললেন, ঘটনাটা আপনি বললেন, এটা হচ্ছে যে এটা হচ্ছে ঘটনা। হ্যাঁ, কোশ্চেন কি? কোশ্চেনটা হলো যে স্যার, আমরা তো অফিস রেন্টের উপর 15% ভ্যাট দিয়েছি। এখন এই ক্ষেত্রে এই ভ্যাটটা কে রেসপন্সিবল, যে ভ্যাটটা দিবে তার জন্য? হু ইজ রেসপন্সিবল ফর পে ভ্যাট? নাম্বার 1 কোশ্চেন। জি স্যার। হ্যাঁ, বলতেছি যে প্রথম কোশ্চেন হচ্ছে যে হু ইজ দ্য রেসপন্সিবল। জি স্যার। মানে ভাড়াটিয়া না বাড়িওয়ালা, নাম্বার 1। জি স্যার। এখন যে রেসপন্সিবল, তাহলে ভ্যাট রেটটা কত হবে, ভ্যাট অ্যামাউন্ট কত হবে? জি স্যার। কোশ্চেন আমরা সবাই বুঝছি। আবারও বলতেছি, আমার 55,000 টাকা আমার অফিস রেট। আমি 55,000 টাকা ছাড়াও আমি 10,000 টাকা সার্ভিস চার্জ এই বাবদ দিই। এখন তো আমাদের প্রত্যেকটা হাউস, প্রত্যেকটা বাসা বাড়ি বলুন, বাসা অফিস আদালতে সার্ভিস চার্জ থাকে। আমি 15% ভ্যাট দিছি হাউস 55,000 এর উপরে, মানে ভাড়ার উপরে দিছি। হ্যাঁ, আমি সিকিউরিটি চার্জের উপরে ভ্যাট দিই নাই। প্রথম কোশ্চেন হচ্ছে যে হু ইজ দ্য রেসপন্সিবল, এই ভ্যাটটা কে দিবে, বাড়িওয়ালা দিবে না ভাড়াটিয়া দিবে? নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে যে তাহলে ভ্যাট কত আসবে? আচ্ছা, আমি এখানে আছে আব্দুল্লাহ আল নবী, নাবিল আপনি আনসারটা দেন। নাবিল, আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ আল নাবিল, আব্দুল ওয়াহাব বলেন। নাবিল শুনতে পাচ্ছে না। এখানে যেটা আছে আইনের ভাষায় তো স্যার যে বেনিফিশিয়ারি যারা, আমি যে ভাষা ব্যবহার করে ভ্যাট দেওয়ার জন্য রেসপন্সিবল হচ্ছে আমি। আর ভ্যাটটা তো আমি ভাড়া বাবদ দেই আর অন্য যে নামেই দেই না কেন, ভ্যাটটা হবে টোটাল 65,000 এর উপর আইনের ভাষায়। বাট টেকনিক্যালি আমরা 55,000 এর উপর দিয়েছি। এতে দেখা যাচ্ছে 1500 টাকার মতো ভ্যাট আমরা কম তেদাইতে জমা দিয়েছি। এই 1500 টাকার জন্য আসলে আইনের ভাষায় আমি লায়াবল, বাট টেকনিক্যালি স্যার দেওয়ার কিছু নেই। ওকে আব্দুল ওয়াহাব, ও খুব ইলাবোরেট বলছে। তারপরে আমি আরো দু একজনকে চাচ্ছি। ফয়সাল মল্লিক। জি স্যার, আমি নাবির সাথে একমতই। তো এখানে আমার যেটা মনে হচ্ছে যে 10,000 টাকা যেটা লিফট এন্ড সিকিউরিটি চার্জ, এটা হয়তো বাড়িওয়ালা দিতে পারে, কিন্তু 55,000 টাকা এটা যে ভাড়াটিয়া সেই দিবে এটার ভ্যাটটা। ওকে, ফয়সাল যেটা বলতেছে 55,000 টাকাটা ভাড়াটিয়া দিবে, 10,000 টাকাটা বাড়িওয়ালা দিতে পারে। ওকে, ফাইন। আচ্ছা, এনি মোর কমেন্ট? আফরোজ, সুমাইয়া আফরোজ। স্যার আমার মতে স্যার ওনার দিবে ভ্যাটটা। ওকে স্যার আমি বলবো স্যার। ওকে, আমি আরেকটা কমেন্ট পেলাম। ইব্রাহিম বলেন।
স্যার এখানে স্যার 55,000 টাকা রেন্ট, ইব্রাহিম বলেন। তারপরে স্যার লিফট সার্ভিস, সিকিউরিটি চার্জ। ইব্রাহিম, আপনাকে তিনজন হলো শুনতে পাচ্ছি না। স্যার, এখন শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। স্যার এখানে স্যার অফিস রেন্ট হলো স্যার, মানে ইউজার স্যার আমি 3 অর্ডার জন্য, অফিস রেন্টও আমার, লিফট সার্ভিসের জন্য আমি, সিকিউরিটি চার্জও আমার। আমি হচ্ছে রেসপন্সিবল, বাট তিনজন এন্টিটি আলাদা আলাদা। যে বাড়িওয়ালা লিফট সার্ভিস যে দিচ্ছে আলাদা একটা কোম্পানি, সার্ভিস যদি সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি হয়ে থাকে, সিকিউরিটি চার্জ যেটা সিকিউরিটি কোম্পানি যদি হয়ে থাকে, স্যার তিনজনই স্যার, তিনজনের কাছে আমি কেটে রাখবো, কেটে রেখে স্যার আমি পে করবো। স্যার আমি কিছু বলবো? আমি ইব্রাহিমেরটা একটু ইব্রাহিম বলতে চাচ্ছে যে এটা তিনজনের থেকে কেটে রেখে ও পে করবে। আচ্ছা, আর কে জানে বলতেছিলেন, বলেন তো ভাই। স্যার আমি বলতে চাচ্ছিলাম আশিকুজ্জামান। আশিকুজ্জামান স্যার বলেন। আমার মতে স্যার এই ভ্যাটটার জন্য লায়াবল হচ্ছে যার আয় হচ্ছে তিনি, আর টিডিএস এর হিসাবে বাড়িওয়ালা। জি স্যার, আর টিডিএস এর হিসাবে এটা কেটে রাখার দায়িত্ব স্যার আমার। মানে আমি তাকে ভাড়াটা দেওয়ার আগেই তার কাছ থেকে এই ভ্যাট ট্যাক্সটা কেটে রাখবো। আর এক্ষেত্রে বলেন, কমপ্লিট করেন স্যার। এক্ষেত্রে আমার মতে স্যার তাকে এই অফিস রেন্ট যেটা, তার সঙ্গে এই লিফট এন্ড সিকিউরিটি চার্জেস অ্যাড করে টোটালটার উপরে মেবি ইয়ে করা উচিত। ওকে, আশিক পে করা উচিত। আনসারের কাছে কিছু কিছু কম্পোনেন্ট সবার থেকে পাচ্ছি, এটা হচ্ছে ভালো জিনিস। স্যার আমি কি একটু বলবো? হ্যাঁ বলেন, রিয়াদা হাসান বলেন। স্যার এখানে তো স্যার 55,000 হচ্ছে রেন্ট, কিন্তু স্যার আপনার রেন্টের বিপরীতে চার্জ হচ্ছে 10,000। কিন্তু এখন এখানে আবার আপনার বলতেছে যে 15% অন রেন্ট। সেক্ষেত্রে স্যার 10,000 যে আপনার বিষয়টা আছে, স্যার 10,000 যে বিষয়টা আছে সেটাকে স্যার 55,000 থেকে মাইনাস হয়ে যেটা 45,000 হবে, সেটার উপরে কি স্যার ওনার আপনার এটা দিবে আর কি। ওকে, আপনারটাও পেলাম। আর কারো কোনো কোশ্চেন, কারো কেউ কোনো কমেন্ট দিবেন, ওপিনিয়ন দিবেন? স্যার আরেকটু বলবো স্যার। হ্যাঁ ইব্রাহিম আবার বলতে যাচ্ছে, দেখি আবার দিও কিছু, তারপর আসতেছি। হ্যাঁ ইব্রাহিম বলেন। স্যার আমার যদি স্যার অফিস রেন্ট দেওয়ার সময় যদি স্যার আমার ডিডে উল্লেখ থাকে যে আমি শুধু অফিস রেন্ট দিব, আর সিকিউরিটি চার্জ শুধু যদি আমার কোম্পানি বেয়ার করে, লিফট সার্ভিস চার্জ যদি আমার কোম্পানি বেয়ার করে, তাহলে স্যার ওই দুটার জন্য সরাসরি আমি লায়াবল, আর অফিস রেন্টের জন্য স্যার বাড়িওয়ালা লায়াবল স্যার। বা তিনোটাই স্যার, বা তিনোটাইকে স্যার আমাকে পে করতে হবে। ওকে ইব্রাহিম, একটা লিগ্যাল ডকুমেন্টের কথা নিয়ে আসে যে আমাদের যে কন্ট্রাক্ট থাকে বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার মধ্যে যে কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টের একটা যে ওখানে কি রকম বলা আছে। ওকে ফাইন। আর কেউ? স্যার এখানে আমি একটু অ্যাড করতে চাই স্যার, সেটা হচ্ছে কি এরকম আমার কাছে স্যার, যেহেতু এখানে বলছে অফিস রেন্ট, দ্যাটস মিন কোনো একটা বিজনেস এন্টিটি বা কোনো একটা এন্টিটি অফিসটা রেন্ট নিয়েছে, তার জন্য সে 55,000 টাকা পে করতেছে এবং অন্যান্য সার্ভিস চার্জ বাবদ সে 10,000 টাকা, দ্যাটস মিন লিফট এবং সিকিউরিটি চার্জেস বাবদ। অর্থাৎ এখানে দুইটা আলাদা আলাদা পেমেন্ট, একটা হচ্ছে রেন্ট পেমেন্ট, একটা হচ্ছে সার্ভিস চার্জ পেমেন্ট। সেক্ষেত্রে ইন বোথ কেসেস যে এন্টিটিটা ভাড়া নিয়েছে, অর্থাৎ সেটা আমি ধরে নিচ্ছি যে সেটা ব্যক্তি না, সেটা একটা প্রতিষ্ঠান। যেহেতু ব্যক্তি ভ্যাটের টাকাটা কাটতে পারে না, সেক্ষেত্রে আমি যদি ধরি যে একটা প্রতিষ্ঠান তার অফিসের জন্য ভাড়া নিয়েছে, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান এই 55,000 এবং 10,000 বোথ কেস তাদের যে ভ্যাট পার্সেন্ট আছে সেই অনুযায়ী সে কেটে রাখবে এবং সরকারের ট্রেজারিতে সে নিজে জমা দেবে, অর্থাৎ সেই এন্টিটি যে ভাড়া নিয়েছে সে জমা দেবে। হ্যাঁ আসাদ একটা কথা বলছে, আসাদের জন্য একটা কথা বলছে যে এটা ব্যক্তি না কোম্পানি, এটা মানে এটা ব্যক্তি না, আমরা একটা উইথহোল্ডিং এন্টিটি ধরে নিব। এটা আসলে ও একটা কথা বলছে, যদি ব্যক্তি হয় তাহলে কি হবে? ব্যক্তি হলে তো ভ্যাটের কথাই আসবেই না, এখানে ডিডাকশন আসবে না। জি স্যার, তো সেজন্য আমি ব্যক্তি না, আমার এটা হচ্ছে যে বেসিক্যালি স্যার এটা উইথহোল্ডিং এন্টিটি আমরা ধরে নিব। স্যার অফিস শব্দটা উল্লেখ আছে বিধায় এটাকে হচ্ছে টিডিএস এর প্রসঙ্গটা টানছি আমি আর কি, যে এটা উইথহোল্ডিং এন্টিটি হবে। উইথহোল্ডিং এন্টিটি সেই জন্য বললাম, এটা বলে দিয়েছি এখানে কিন্তু আর ব্যক্তি ইস্যুটা আসে না বেস সেন্সে। তারপর আমি স্পেসিফিক করার জন্য উইথহোল্ডিং এন্টিটি, যেটা উইথহোল্ডিং এন্টিটি অফিস। আচ্ছা আর কেউ? সুমাইয়া আফরোজ, উনি মনে কিছু বলতে যাচ্ছিলেন। আচ্ছা আর কেউ? ওকে, আমরা আর কোশ্চেন নিচ্ছি না, আমাদের এখন বেসিক কথাটাতে আমি যাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে যে প্রবলেমটা, যে প্রথম কথা হচ্ছে যে কে ভ্যাট দিবে, মানে ভ্যাটটা কে ডিডাক্ট করবে। একটু খেয়াল করেন আইনে যে কথাটা বলা আছে, আমি আইনের কথাটা আসছি। প্রথম কথা হচ্ছে যে 55,000 টাকা ভাড়া,
এগ্রিমেন্ট করবে, আমাদের সাধারণত এগ্রিমেন্ট গুলো কিরকম হয় আমি বলি, একটা স্ট্যান্ডার্ড এগ্রিমেন্ট বলি যে আমি এতশো স্কয়ার ফিট তোমার মানে মানে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে হয়, এতশো স্কয়ার ফিট এখানে অবস্থিত, এত টাকা এত তালা, এই এতশো স্কয়ার ফিট তোমরা ইউজ করতেছো, এটার মাসিক রেন্ট হচ্ছে যে মাসিক হচ্ছে 55,000 টাকা এরকম, এবং নিচে একটা ক্লজ লেখা থাকে ভ্যাট এন্ড ট্যাক্স এস পার ল। খেয়াল করেন কথাটা, একটা স্ট্যান্ডার্ড ইতে থাকে কি ভ্যাট এন্ড ট্যাক্স এস পার ল, এর উপরে আগে থাকবে কে ভাড়াটিয়া কে বাড়িওয়ালা, কত স্কয়ার ফিট কোন জায়গায় অবস্থিত, কয়দিনের ভিতরে পেমেন্ট করতে হবে, পেমেন্ট না দিলে কত টাকা ইন্টারেস্ট করতে হবে, অ্যাডভান্স কত, ডিডাকশন কত, এগুলো কথা বলা থাকে। আর ভ্যাট ট্যাক্সের ব্যাপারে যে থাকে একটা স্ট্যান্ডার্ড আইনে বলতে থাকে ভ্যাট এন্ড ট্যাক্স এস পার ল। কেন এই একটা ওয়ার্ড দিয়ে সেটাকে কভারেজ দেয়, একটা কথা বলি, যেমন মনে করেন আজকে আমি যখন এগ্রিমেন্ট করছি তখন যদি মনে করেন আজকে ভ্যাট রেট হচ্ছে কথার কথা 15% অথবা 10%, কিন্তু কালকে তো ভ্যাট রেটটা চেঞ্জ হইতে পারে, তাহলে কি আপনি কি প্রত্যেক বছর এগ্রিমেন্ট চেঞ্জ করবেন? আপনি তো এরকম কন্ট্রাক্ট থেকে আপনি 5 বছরের জন্য বা 4 বছরের জন্য, গভর্নমেন্ট আজকে বলতেছে এই সার্ভিসের জন্য ভ্যাট 15%, কালকে তো এই ভ্যাটের জন্য বা ট্যাক্স রেট চেঞ্জ হতে পারে, সেই জন্য একটা স্ট্যান্ডার্ড ভ্যাট আইনে সব একটা স্ট্যান্ডার্ড কন্ট্রাক্টে যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে বলা থাকে যে ভ্যাট এন্ড ট্যাক্স এস পার ল। কে বিয়ার করবে সেটা বলা থাকে না, ভ্যাট এন্ড ট্যাক্স এক্স পার ল এইটা থাকে। তাহলে এখন আইনে কি, লতে কি বলা আছে? লতে বলা আছে, লতে যে জিনিসটা বলা আছে যে ভাড়াটিয়া 50,000 টাকা ভাড়া দিবে, সে ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালাকে 50,000 টাকা দিবে, সে তার সাথে আরো 15,000 টাকা যোগ করে এই 15,000 টাকাটা সরি 15% ভ্যাট, এই 15% ভ্যাটটা সে গভর্নমেন্টের ফান্ডে দিবে। খেয়াল করেন কথাটা, এখানে ডিডাকশনের ইস্যু কিন্তু না, এক্সেন্সে এটা কিন্তু ডিডাকশনের ইস্যু না, কারণ আমরা ডিডাকশন বলতে বুঝি 55,000, তাইলে আপনি 55,000 ভ্যাট কত, যদি 55,000 অফিস রেন্ট, এটা ভ্যাট হচ্ছে 15% হচ্ছে আমার 8,250 টাকা, তাহলে আমার টোটাল হচ্ছে যে 63,250 টাকা। তাহলে 63,250 টাকা থেকে আপনি এখন যদি আবার আপনি 15% করেন তাহলে কিন্তু আবার মিলবে না, মানে মুদ্রা কথা হচ্ছে যে ভাড়া 55,000, এই 55,000 ভাড়াটিয়া বাড়িওয়ালাকে দিবে, বাড়িওয়ালাকে যেদিন একটা চেক দিবে সেদিন এই 55,000 এর উপরে 15% কাউন্ট করে 15,000 টাকার একটা ভ্যাট গভর্নমেন্টকে দিবে, একটা চেক গভর্নমেন্টের নামে দিবে বা গভর্নমেন্টের জন্য রাখবে, যেটা পরবর্তী মাসে 15 তারিখে দিবে। আমি কি বুঝাইতে পারছি? প্রথম কথা হচ্ছে যে এটা বাড়িওয়ালা ভাড়াটিয়া দিবে, নট বাড়িওয়ালা। ভাড়াটিয়া কিভাবে দিবে? ভাড়ার উপরে 15% করে সে দিবে। স্যার এখানে তো ইনক্লুডিং বা এক্সক্লুডিং শব্দটা তো উল্লেখ নাই থাকবে না, লেখা আছে কি ভ্যাট অ্যাজ পার ল, এখানে কিন্তু বলে দিছি উই পে 15% অফিস রেন্ট। জি স্যার, আর এটাও তো বলছে উই পে 15% ভ্যাট অন রেন্ট। এখন এটা উই পে 15% অন রেন্ট, এটা যদি বলা নাও থাকে, শুনেন, এটা যদি বলা, আমি এখন আমাকে বলতে দেন, এটা যদি বলা নাও থাকে যে ভ্যাট ইজ দেয়ার ইজ দ্য 15%, এখানেও যদি শেষ হয় অন রেন্ট যদি নাও থাকে, তাহলে আমি 50,000 টাকার উপরে ধরে নিব। 50,000 টাকার উপরে 15% কত আমার হচ্ছে যে 15% হচ্ছে 8,250 কিছু ক্লায়েন্টে দেখছি স্যার সেখানে উল্লেখ থাকে স্পষ্টভাবে ডিটেইলস। আমি শেষ করি আমাকে বলতে দিছেন, আমি বলি আবার, আপনারা অনেক ক্লায়েন্ট ইস্যু করেন, আমি আমাকে কনক্লুশন টানতে দেন, তারপর আবার নিব কোশ্চেন। আইন অনুযায়ী 55,000 টাকা বাড়িওয়ালাকে দিবেন, আপনি 8,250 টাকা আলাদা একটা যোগ করে সেই 8,250 টাকাটা আপনি লায়াবিলিটি কোডে রেখে দিবেন পরবর্তী মাসে 15 তারিখে গভর্নমেন্টকে দেওয়ার জন্য। এটা হলো একটা কথা। তাহলে হু ইজ দ্য রেসপন্সিবল হচ্ছে যে ভাড়াটিয়া। প্রথম আনসার শেষ। হ্যাঁ, প্রথম আনসার। এখন আসেন সে ও যে তাহলে এখন যে ভ্যাটটা হবে, ভ্যাট দিবে বাড়িওয়ালা, এটা কনফার্ম, সরি ভাড়াটিয়া ভ্যাট দিবে ভাড়াটিয়া ডিসিশন। এখন কত টাকা দিবে? এখন কি সার্ভিস চার্জের উপরে ভ্যাট হবে কি হবে না, এটা আরেকটা কোশ্চেন। এই ক্ষেত্রে হবে স্যার, সকল সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস চার্জের উপরে ভ্যাট হবে। তাহলে 55,000 প্লাস 10,000 ইজ ইকুয়াল টু 65,000, এই দুটোটা ওইটা পুরোটার উপরেই আপনার ভ্যাট হবে। সেই ভ্যাটটা গভর্নমেন্টের কাছে লেভেল না, ভ্যাট অ্যামাউন্ট হবে কত? তাহলে 55,000 প্লাস 10,000 ইন্টু 15%, 9,750 টাকা আপনার ভ্যাট হবে। প্রথম আনসার, ভ্যাট অন হাউস রেন্ট ইজ পেড বাই দ্য টেন্যান্ট। আমি আপনাদের কোশ্চেনের সুযোগ দিচ্ছি আবার। ভ্যাট অন হাউস রেন্ট ইজ পেড বাই দ্য টেন্যান্ট এবং ভ্যাট হবে 9,750 টাকা। দেখি আবার বলেন, কোশ্চেন বলেন, অনেকক্ষণ অস্থির ছিলেন, বলেন।
আসাদুজ্জামান বলেন, কোশ্চেন করতেছিলেন, বলেন। স্যার তাহলে ইনক্লুডিং স্যার, আমি এক্সক্লুডিং বলতেছিলাম শব্দটা যে যদি বুঝতে পারছি স্যার, আপনার কথাটা ক্লিয়ার আমার কাছে এখন। আমার কোনো কোশ্চেন নেই। ওকে, আর কারো কোনো কোশ্চেন ছিল ব্রাদার? স্যার আপনার জি, স্যার। সবই বুঝতে পারছি স্যার, এখন হচ্ছে মানে যেখানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে তো ইনক্লুডিং এক্সক্লুডিং শব্দটা স্পষ্টভাবে উল্লেখ করা থাকতেছে না। ইন দ্যাট কেস আমরা কি নরমালি সব সময় কোথাও থাকবে না। আপনার যখন একটা এটা এখন কোথাও বলা থাকবে না, সাধারণত বলা থাকে না, যারা বলা থাকে সেটা এক্সট্রা, বাট সাধারণত বলা থাকে না। তাহলে নরমালি আমরা কি সব সময় স্যার এই যে রেন্টটা হবে রেন্টটাকে মানে এক্সক্লুডিং ধরে ওর উপর হ্যাঁ, কারণ নিচে একটা কথা বলা আছে, ভ্যাট এন্ড ট্যাক্স এস পার ল, আমি বলে দিছি আগে। জি স্যার, তাহলে নরমালি আমরা এটাকে এক্সক্লুডিং ধরে নিয়ে করব। জি স্যার, ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ স্যার। এটা হলো আপনার জন্য লাইফটা ইজি হবে। আর তাহলে স্যার আমার মানে অফিস রেন্ট হিসেবে স্যার আমি অ্যাকাউন্টে কি ট্রিটমেন্ট দিব স্যার? খুব সিম্পল, খুব সিম্পল। আপনার কস্ট হবে, আপনার কস্ট ভ্যাট সহ আপনার কস্ট। সেক্ষেত্রে 65,000 এর সাথে ভ্যাটটাও যোগ হবে। হ্যাঁ, ওই দেখেন আপনার ভ্যাটও কিন্তু তাহলে তো স্যার এখানে স্যার ইনক্লুডিং হয়ে গেল না স্যার? সেটা ভাই আপনার ক্ষেত্রে মানে ইনক্লুডিং হয়েছে, কিন্তু বাড়িওয়ালা যে সে তো আর ওই টাকাটা পায় নাই। ক্যালকুলেশনের জন্য তো হয় নাই। মানে সোজা কথা হচ্ছে যে আপনার ভ্যাটটা আপনাকে বিয়ার করতে হবে, এটা আপনার কস্ট। ভোক্তাই তো ভ্যাট দেয়। সকল ক্ষেত্রে স্যার প্রযোজ্য স্যার, আমাকে ভ্যাট পে করতে হবে। এখন আমি স্যার মানে যে সাপ্লায়ার তার কাছ থেকে সে কি কেটে রাখলাম নাকি না কেটে রাখলাম না, দিন শেষে স্যার পে করতে হবে স্যার আমাকেই স্যার। দেখেন এখানে কিন্তু কোশ্চেনটার ভিতরে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে, আমি এটা বলছি মনে হয়, সেটা হচ্ছে যে এটা যতটা না বিডিএস ভ্যাট ডিডাক্টেড, এটা হচ্ছে যে ভ্যাট অ্যাড। কথা বুঝাতে পারছি? স্যার ভ্যাট অ্যাড, জি স্যার, জি স্যার। ক্লিয়ার? এটা আপনার কস্ট। ওকে, আমরা আমার মনে হয় এই বিশেষ করে কেন হাউস রেন্ট আনছে এটা নিয়ে যথেষ্ট কনফিউশন আছে, আমাদের কর্পোরেট হাউসগুলোতে যথেষ্ট কনফিউশন আছে। এটা এখন পরবর্তীতে এটা এনবিআর এটা ক্লারিফাই করছে, এবং এভাবেই করছে। এবং আমি আপনাদেরকে একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি এখন যেটা বলছি দিস ইজ দ্য অ্যাক্ট, দিস ইজ দ্য ল, এটা অ্যাজ পার ল অনুযায়ী এভাবেই করতে হবে আপনাকে। ওকে, এখন আসি আমরা। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন হাসান, কোশ্চেন বলেন। কোশ্চেনকে আমি সবসময় ওয়েলকাম দিই। আদার সার্ভিস চার্জ যেটা বললেন, এখানে তো একবারে থোক অ্যামাউন্ট দেওয়া আছে 10,000, বাট প্র্যাকটিক্যালি যেটা হয় এর মধ্যে থাকে গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াসা, সবগুলো মিলেই হচ্ছে 10,000। যদি এটা সেগ্রিগেট করা থাকতো সেক্ষেত্রে আমরা তো জানি যে ওয়াসা, ইলেকট্রিসিটি, গ্যাস এগুলোর ক্ষেত্রে যে অ্যামাউন্টই থাকে ভ্যাট করা যাবে না, ফুল অ্যামাউন্টটাই দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে স্যার কনসিকুয়েন্সটা কি হচ্ছে? ওকে, আমি কে বলছিলেন এটা? আব্দুল ওয়াহাব। ওয়াহাব, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আরো স্পেসিফিক গেছেন। আসলে দেখেন আমি একটু আগে একটা কথা বলছিলাম, ট্যাক্স প্ল্যানিং বলছেন একটু আগে একটা কথা। স্যার খেয়াল করেন, ও কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট আছে, এটা আমি মিস যাচ্ছিলাম। এখানে দেখেন আমার 55,000 টাকা ভাড়া, 55,000 টাকা এবং 10,000 টাকা 65,000 টাকা আমার ভাড়া, তার সাথে আমি ভ্যাট যোগ করতেছি, তাই না? ঠিক কিনা? আমি ভ্যাট যোগ করে আমার কস্ট বাড়াচ্ছি। তাহলে আমার দেখেন আমি 9,750 টাকা, 50,000 টাকা ভ্যাট, 55,000 টাকা আমার ভাড়া, সার্ভিস চার্জ হচ্ছে আমার 10,000 টাকা। তাহলে আমার 74,750 টাকা হচ্ছে যে আমার কি, আমি 74,750 টাকা, আমি একটু একটা এক্সেল ওপেন করি। 74,750 টাকা হচ্ছে যে আমার টোটাল কস্ট এই ভাড়া বাবদ, যেটা আমার রেভিনিউতে চার্জ হবে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। ওকে, আমি যদি আসি আমার রেন্ট হচ্ছে আমার 50,000 টাকা, 55,000 টাকা, আমার সার্ভিস চার্জ হচ্ছে যে আমার 10,000 টাকা, তাই না? 10,000 টাকা আমার, এটা হচ্ছে টোটাল। আমার ভ্যাট হচ্ছে যে 15%। তাহলে আমার টোটাল হচ্ছে যে আমার 8 টাকা ক্যাশ আউটফ্লো, ঠিক না? আমার ক্যাশ আউটফ্লো এত টাকা না, কস্ট, এটা আমার কস্ট, সোজা কথা, নট ফর ক্যাশ আউটফ্লো, অলরেডি কস্ট, ঠিক না? কস্ট এবং এটা আমার টোটাল এক্সপেন্স। আচ্ছা, এখন ওয়াল একটা কথা বলছে,
আসতেছি, আমি শেষ করি। ওয়াব আমি বুঝতে পারছি, আমার মনটা আমাকে একটু বলতে দেন, দেন আমি আবার ওয়াব যে কথাটা বলছে যে স্যার এখানে ভিতর তো আমরা ইলেকট্রিসিটি বিল থাকে, সাধারণ থাকে, আপনি যদি এটা এখন ইলেকট্রিসিটি বিলের ভিতর তো আমার ভ্যাট ইনক্লুডেড থাকে। মনে করেন এখানে ভিতরে ইলেকট্রিসিটি বিল কথার কথা ৬০০০ টাকা, এখানে ইলেকট্রিসিটি বিলের ভিতরে হচ্ছে যে আমার ৬০০০ টাকা, তাহলে তো এখানে তো আমার ভ্যাট হওয়ার কথা না, ঠিক না? এটা আমার ভ্যাট হওয়ার কথা না। তাহলে আমার তাহলে জিনিসটা আপনার এটা একটা আমি রাখলাম পাশে, বেলো মোডে রাখলাম, এটা আমি পাশে রাখলাম, আমার তো এটা হওয়ার কথা না। আমার তাইলে আমার এখানে আমি যদি একটা ইনসার্ট করি, দেখেন ইনসার্ট করি আমি মানে পাওয়ার মানে ইলেকট্রিসিটি, হ্যাঁ আমি সংক্ষেপে লিখতেছি, ইলেকট্রিসিটি হচ্ছে আমার ৬০০০ টাকা, তাহলে বাকিটা আমার মনে করেন ৪০০০ টাকা হচ্ছে যে আমার কি ৪০০০ টাকা হচ্ছে যে আমার আদার, তাহলে আমার টোটাল ৬৫,০০০। তাহলে আমি যদি সরি আমার এটা ভুল হচ্ছে, একটু আমি যদি এখানে ৪০০০ দিই, দিয়ে যদি আমি এখানে পাওয়ার বিল ইলেকট্রিসিটি যদি করি আমি, ইলেকট্রিসিটি কত আমার ৬০০০ বলছি না? জি স্যার। তাহলে দেখেন আমার কোনটাতে গেইনার, স্যার লেফট সাইড দিয়ে আমরা গ্রেইনার স্যার 900 টাকা স্যার সেভ হচ্ছে। যদি আমি ওই সার্ভিস চার্জের ভিতরে প্ল্যানিং করে যদি আমি পাওয়ার বিলটাকে আলাদা বুকিং করি, খেয়াল করেন সার্ভিস চার্জটাকে সার্ভিস চার্জ অ্যাকাউন্ট করে না দিয়ে যদি আমি ৬০০০ সার্ভিস চার্জ অ্যাকাউন্ট করে জিএল আমি দিলাম ৪০০০ টাকা, আর পাওয়ার বিল ইলেকট্রিসিটি বিলের জিএল দিলাম আমি ৬০০০ টাকা, ঠিক কি না? দিলে আমার ৯০০ টাকা আমি কম কস্ট যায় কোম্পানি থেকে, ঠিক বলেন? ইয়েস স্যার। এই দিস ইজ কল দ্য ট্যাক্স প্ল্যানিং, দিস ইজ কল দ্য আপনার প্ল্যানিং। এটা আপনাকে প্রফেশনাল পারসন রাখা হবে এই কারণে। এটা কিন্তু সিদ্ধ, এটা যদি আমাকে বলেন এটা কিন্তু সিদ্ধ। হ্যাঁ এখানে একটা কথা আছে, আবার আরেকটা কথা থাকবে, এই যে পাওয়ার বিলটা ইলেকট্রিসিটি বিলটা আসতেছে এটা কার নামে আসতেছে? যদি এইটা বাড়িওয়ালার নামে আসে তাইলে কিন্তু আবার আপনি এটা পারবেন না। যদি ওই ইলেকট্রিসিটি বিলটা যদি আপনার নামে আসে তখন আপনি পারবেন। আমি তো বাসা আমি একটা বাসা ভাড়া নিছি, তো বাসা ভাড়া হবে না, বাসা ব্যক্তি না, অফিস প্লিজ আমি একটা অফিস ভাড়াই নিছি স্যার। এখন অফিসের ওই কমার্শিয়াল পারপাস, যে কমার্শিয়াল পারপাসেই নিছি স্যার। এখন ওই ফ্লোরের জন্য দেখা যাচ্ছে মানে জমির মালিক বা বাড়ির মালিক, সরি জমির মালিক না, বাড়ির মালিক আগে থেকে মিটার নিয়ে রাখছে ওনার নাম। এখন আজীবনই তো ওনার নামেই বিল আসবে স্যার, সেক্ষেত্রে আমি কি করবো? না এটা তো হলো আপনার সাউন্ডটা মাঝখানে ভেঙে গেছে। বললাম স্যার নরমালি বাড়ি যার হয় বা ভবনটা যার নামে হয়, মিটার গুলো তো তিনি নরমালি তার নামেই থাকেন, তাই না? আমি এখন স্পেসটা ভাড়া নিচ্ছি, আজকে আমি নিচ্ছি, কালকে আপনি নিতে পারেন। আমি আপনার কথাটা বুঝতে পারছি রে ব্রাদার, আমি আপনার কথাটা বুঝতে পারছি। আপনার কথাটা বলতে যে আসলে এটা বাড়িওয়ালার নামেই হবে ইলেকট্রিসিটি বিলটা। আমি তারপরে একটা জিনিসটা বলে দিলাম, আপনাকে যদি চ্যালেঞ্জ করে এখানে করতে পারে, বাট আপনি যদি এটা করতে পারেন যে হ্যাঁ দেখো আমার তো অন্য জনের মাঝে আপনাকে বললো যে হ্যাঁ আপনার এগ্রিমেন্টে আছে যে আপনি ভাড়াটি আপনার এগ্রিমেন্টে আছে, এগ্রিমেন্টে যদি পাশে শো করা যদি আপনি যদি প্রুভ করতে পারেন, আমি এগুলো দেখেন এগুলো কিন্তু হয়। আপনি যখন প্ল্যানিং করতে যাবেন আপনি কিন্তু এই কনসিডারেশন গুলো আনবেন যে ঠিক আছে ইলেকট্রিসিটি বিল তার নামে আসতেছে, কিন্তু লজিক্যালি ইলেকট্রিসিটি যদি অন্য নামে আসে আপনি সেটা এইভাবে পারবেন না। কিন্তু তারপরে যদি বলছেন দেখো আমি ইলেকট্রিসিটি কিন্তু বাট আমার তো ওর সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, ওর সাথে এগ্রিমেন্টের এগেইনস্টে আমি এই সার্ভিস চার্জটা পে করতেছি, মানে অনেক কথা বলা যায়। আমি কথা বুঝতে পারছি, ওই যে একটু আগে একটা গাড়ির একটা কথা বললাম না ফুয়েলের, ওইটা মানে অনেক কিছু হয়, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি হতে কিন্তু আপনাকে এইটাই ফলো করতে হবে। তারপরে যদি অনেক সময় যদি ট্যাক্স প্ল্যানিং যদি কোনো স্কোপ থাকে ইলেকট্রিসিটি পাওয়ার বিল যদি আপনার নামে আনাতে পারেন বা আপনার নামে রেজিস্ট্রেশন থাকতে পারে, দিস ইজ ভেরি ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে আপনি এটাতে যেতে পারবেন। তো আমার মনে আমি এখানে অনেক কোয়েশ্চেন নিছি, আমি আর কোয়েশ্চেন নিব না, কারণ আমাকে আগাইতে হবে। আশা করি সবার কোয়েশ্চেন শেষ। স্যার আমার একটা স্যার একটু বলবো স্যার, প্লিজ বলেন। স্যার যদি এমন হয় যে আমি
অফিস রেন্টের বদলে আমি জায়গা লিজ নিলাম 10 বছরের জন্য, সেই ক্ষেত্রে আমি স্থাপনা করে নিলাম, তখন কিন্তু স্যার আমার কোম্পানির নামে আমার স্যার করা হবে। তখন কিন্তু স্যার আমার কোম্পানির নামে মানে আমার ইলেকট্রিসিটি বিল বা ওয়াসার বিল এগুলো কিন্তু স্যার কোম্পানির নামে স্যার নেওয়া যায়, তখন কিন্তু স্যার ওইটা আরো বেস্ট প্ল্যানিং হয় স্যার, এবং তখন স্যার রেন্টও Yes. স্যার কমে আসে। হ্যাঁ, আমি তো আপনাদেরকে অপশনটা বললাম, দেখেন এটা তো আমরা খুব ছোট্ট একটা কেস নিয়ে আলাপ করতেছি। এই আলাপ করতে গেলে আমরা অনেক ধরনের প্ল্যানিং আসবে। এই যে আপনি একটা বললেন যে লিজে গেলে তো এটা আইফআরএস 16 অনেক ইস্যু আসবে। তো যাই হোক, তো আমার সম্ভব আমি আপনাদেরকে আইনের ফাঁকটা দেখাই দিলাম যে কিভাবে এটা ক্যালকুলেট করা যায়, কিভাবে প্ল্যানিং করা যায়, কিভাবে এটা এখন আপনারা ব্রেনস্টর্মিং করে প্র্যাকটিক্যাল লাইফে যে সেটা ইমপ্লিমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটা 5-10 মিনিটের ব্রেক হলে ভালো তো স্যার। আমি তো ব্রেক নিয়ে ফেলছি। যাই হোক, আপনারা যদি 10 মিনিটে 9টা 6 বাজে, তো আমরা কি 10 মিনিট ব্রেক দিব? আর যদি Okay. আর্লি সিনে দেন তাহলে স্যার ব্রেকের দরকার নেই, আর যদি স্যার মনে করেন যে না, continue ও করবো, যখন তাহলে স্যার ও যখন বলছে আমরা 5 মিনিট দিই। ওকে, 5 মিনিট দিই, ঠিক আছে? 5 মিনিট স্যার স্যার 5 তাহলে মিনিট দেন স্যার। তাহলে স্যার 10 মিনিট দেন স্যার, নামাজটা পড়ে নেই। ওকে, হ্যাঁ 10 মিনিট প্লিজ, 10 মিনিট। এখন বাজে হলো 9টা 6, আমরা 9টা 16-তে আসবো। ওকে, ঠিক জি আছে স্যার, স্যার। থ্যাংক ইউ স্যার।
শুরু করবো? জি স্যার। স্যার ওকে স্যার, স্যার আমাকে যদি 1 মিনিট সময় দিতেন স্যার। শিওর প্লিজ। স্যার আমি বলছিলাম যে আমাদের এখানে এন্টিটি 3টা স্যার, একটা হচ্ছে মালিক পক্ষ, ভাড়াটিয়া এবং গভর্নমেন্ট। আমরা স্যার ভাড়াটিয়া এবং আপনার আবার বলেন মালিক পক্ষ, আপনি আরেকটা গভর্নমেন্ট। জি স্যার, মানে আমরা তো আপনার মালিক পক্ষকে আমরা ভাড়াটা দিচ্ছি, যেহেতু আমাদের একটা বিজনেস প্লেস। হ্যাঁ রাইট স্যার, সেক্ষেত্রে আমরা তো 10,000 টাকা এবং আপনার 55,000 টাকার উপর ভ্যাট দিচ্ছি গভর্নমেন্টকে, হ্যাঁ সেটা একটা পক্ষ। এখন স্যার মালিককে আমরা যে টাকাটা দিলাম 65,000 হুম, হুম। স্যার, তো সেক্ষেত্রে আপনার মালিকের জন্য আপনার কি ধরনের ট্রিটমেন্ট হবে? সেটা স্যার এতে চলে যাবে, ইনকাম ট্যাক্সে চলে যাবে স্যার? মালিকের জন্য 55,000 10,000 টাকাটা হচ্ছে যে আপনি এটা সার্ভিস, এটা হচ্ছে যে ফ্ল্যাট ওনারের যে একটা অ্যাসোসিয়েশন থাকে, প্রত্যেকটা ফ্ল্যাট বা বিল্ডিং একটা অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের আন্ডারে যাবে। আর এটা যাবে হচ্ছে যে ওই ফ্ল্যাটটা বা ওই ফ্লোরটা যার মালিক, সেই মালিকের কাছে। মালিক তো তার ইনকাম ট্যাক্স এটা ইনকাম হিসেবে দেখাবে। মালিকও তো স্যার হচ্ছে মেইনটেনেন্স কস্ট হ্যাঁ হিসাবে একটা আপনার মালিক তো স্যার মেইনটেনেন্স কস্ট হিসাবে একটা অংশ স্যার করে ডিডাক্ট করে, তারপরে স্যার ট্যাক্সেবল ইনকামটা বানায়। সেটা তো মালিক পক্ষে, শুনেন, সেটা মালিক পক্ষ আর আমরা এখানেও দিচ্ছি মেইনটেনেন্স খরচ, আবার ওইখানেও আপনার একটা হচ্ছে না স্যার? ইয়েস ইউ আর রাইট। ওখানে বলা আছে যে হাউস রেন্ট ইনকামে বলা আছে যে ইনকাম ফ্রম হাউস রেন্ট, ওকে, ফ্ল্যাট রেন্ট। ওখানে একটা কথা বলা আছে, আগে ছিল যে 25% আপনার ডিডাকশন করতে পারতো, পার্সোনাল ক্ষেত্রে, কমার্শিয়াল ক্ষেত্রে 30% ওই বলা ছিল। এখন কথা হচ্ছে যদি সার্ভিস চার্জ দিয়ে দেন তাহলে সে ওইটা পাবে কিনা, না সেটা পাবে না, তখন তো 55,000 টাকা পুরোটাই তার ইনকামে দেখাবে। সেকশন 19 কত জানি আছে দেখেন আপনার, 19 এর একটা ইনকাম ট্যাক্সের 19 এ একটা ডিমড ইনকামের ভিতরে একটা সেকশন আছে যে যে কোনো বাড়ি ভাড়া ক্ষেত্রে যদি অ্যাকচুয়াল রিপেয়ার্স মেইনটেনেন্স যদি বেশি কম হয় তাহলে সেটা ইনকামের সাথে যোগ হবে। এটা আপনি দেখে নিয়ে নেন, মানে অ্যাকচুয়াল রিপেয়ার্স মেইনটেনেন্স যে বেশি সে ক্লেম করতে পারবে না। এটা সেকশন 19 কত জানি 19, 23 অথবা 24 এরকম একটা সেকশন আছে, আমি দেখলে বুঝতে পারবো। সেকশন 19 দেখে নিয়েন, ডিমড ইনকাম। ওকে, আমরা যাই এখন, আসতেছে আরেকটা কেস নাম্বার 2। ঢাকা ইউনিভার্সিটি purchase a one vehicle. At the time of payment, what will be the role of accounts department regarding VDS? If ঢাকা ইউনিভার্সিটি, আবারও বলতেছি, ঢাকা ইউনিভার্সিটি আপনার একটা গাড়ি বাই করছে, কত টাকা করছে সেটা ইস্যু না, টাকা এখানে টাকার ইস্যু না। হ্যাঁ, একটা গাড়ি মনে করেন একটা এলিয়ন কার অথবা একটা প্রিমিয়ার কার অথবা একটা মাইক্রোবাস একটা পারচেজ করছে। এট দ্য টাইম অফ পেমেন্ট, যার থেকে কিনছে সে পেমেন্ট করার সময় ভিডিএস রিলেটেড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের, মানে তাদের যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটা মানে আমরা যে ফিনান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ওটা ওরকম না, মানে ওদের যে ডিপার্টমেন্টটা পেমেন্ট করে, এপি ডিপার্টমেন্ট, হ্যাঁ, এপি ডিপার্টমেন্ট বিডিএস এর রোল কি? যদি ঢাকা ইউনিভার্সিটি এই গাড়িটা কিনে, কার থেকে কিনে? বাই দিস কার, ইফ ঢাকা ইউনিভার্সিটি বাই দিস কার ফ্রম ওয়ান ভেহিকল ম্যানুফ্যাকচারিং এন্টিটি, যারা গাড়ি তৈরি করে তাদের থেকে যদি গাড়ি কিনে 15% রেটে এবং ভ্যাট চালান সহ, তাহলে এই ক্ষেত্রে ভিডিওস কত? নাম্বার 1, কার থেকে কিনতেছে? ম্যানুফ্যাকচারিং এর থেকে। এটা একটা কন্ডিশন। এই ক্ষেত্রে তার কি হয়? যদি আবার 2 নাম্বার, যদি ইফ ঢাকা ইউনিভার্সিটি বাই দিস কার ফ্রম ওয়ান ভেহিকল ম্যানুফ্যাকচারিং এন্টিটি এট 15% ভ্যাট রেট উইদাউট ভ্যাট চালান। আগেটা ছিল উইথ ভ্যাট চালান, যদি উইদাউট ভ্যাট চালালে তাহলে ভিডিওস এর রুলস কি? প্রথমটার ক্ষেত্রে স্যার শেষ করি ওয়ার প্লিজ, আমি স্কোপ দিব। শেষ নাই, কোশ্চেন অনেকগুলো কন্ডিশন আছে। বাই দিস কার ফ্রম ওয়ান ভেহিকল ট্রেডার, ম্যানুফ্যাকচারার, এখন ম্যানুফ্যাকচারার থেকে কেনা নাই, ট্রেডার থেকে কিনছে, কোন ট্রেডার থেকে কিনছে। আমি আসতেছি ট্রেডার কি কাকে বলে, ম্যানুফ্যাকচারিং হলে 15% ভ্যাট এর উইথ ভ্যাট চালান। যদি ট্রেডার থেকে কিনে, এখন ছিল ম্যানুফ্যাকচারার, এখন চলে গেছে ট্রেডারের কাছে 15% হতে, তাহলে 6 মান্থ তাহলে কি হবে? যদি প্রত্যেকটা আলাদা আলাদা কনসিডারেশন, যদি ট্রেডার থেকে কিনে উইদাউট ভ্যাট চালান, সরি, বাই দিস কাম ট্রেডার 5%, আগেরটা ছিল 15%, এখন আবার চলে গেছে 5%, এবং যদি ভ্যাট চালান দেয়। বাই দিস কাম ফ্রম ওয়ান প্রকিউরমেন্ট প্রোভাইডার, যদি প্রকিউরমেন্ট প্রোভাইডার থেকে কিনে তাহলে কন্ডিশন কি?
আমার কি কোশ্চেন বুঝাইতে পারছি? স্যার বলেন এটার আনসার কি? প্রথমে এটার আনসার দেন। নো ডিডাকশন। ওকে, ওয়াব বলো নো ডিডাকশন। এনিওয়ান? সেম ডিডাক্ট করতে পারবো না, কারণ সে 15% প্রোডাক্ট। নাম্বার 1 দিস ইজ দ্য প্রোডাক্ট, নাম্বার 2 হচ্ছে 15%, নাম্বার 3 হচ্ছে সে ব্যাট চালান দিছে। ঠিক আছে, তাইলে তার থেকে বিডিএস হবে না। ঠিক আছে জি স্যার। সবাই এগ্রি করি? Yes, sir. Yes, sir. এখন আসেন, মনে করেন এক নাই, কালকে এখন অন্য যদি সে 15% ভ্যাটে কিনে বাট ভ্যাট চালান দেয় নাই, যে তার ম্যানুফ্যাকচারার ভ্যাট চালান প্রোভাইড করে নাই, তাহলে কি করবেন? ডিডাক্ট করতে হবে। কত রেটে? 15% রেটে। 15%। ওকে, তাহলে এটা ভ্যাট কাটতে হবে 15% রেটে। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, ওকে, ক্লিয়ার। I just have one vehicle trader. Traders থেকে কিনছে, তাহলে ট্রেডার্স থেকে কিনলে তাহলে তার কি হবে? 15% উইথ ভ্যাট চালান। কঠিন হয়ে গেল। কঠিন হয়ে গেছে না একটু? দেখি চিন্তা করে বের করুন। ট্রেডার্স কি এখানে উইথহোল্ডিং এন্টিটি? হ্যাঁ, উইথহোল্ডিং এন্ড ওই যে মনে করেন যে 1 কোটি টাকার উপরে, যেটা 1 কোটি টাকার উপরে তার ট্রানজাকশন আছে, ট্রেডার্স তার একটা ট্রেড লাইসেন্স আছে, তাহলে এখানে আমরা ভ্যাট কাটবো না। এখানে ব্যাট কাটবো না। ওকে, এখানে ব্যাট কাটবো না। কাটার পক্ষে কেউ আছি? এই আনসার যে রাইট একটাও কিন্তু বলতেছি না আমি, এগুলো জাস্ট আপনারা যেগুলো ডিসিশন দিয়েছেন সেগুলো ডিসিশন লিখতেছি। ঠিক আছে, তাহলে এটা একটা আমরা পাইলাম, তিন ধরনের ডিসিশন পাইলাম আমরা। এইগুলা যেমন এটা কাটবো না, কেউ কি কাটবো বলবো না? আচ্ছা, এটা কাটবো বলছে, কেউ কাটবো না বলবো? নাই, এটা কাটবো না বলতেছি, কেউ কাটবো বলবো? এখন আসেন, বাই দিস কার ফ্রম ওয়ান ভেহিকল ট্রেডার্স এট 5% রেট উইথ ভ্যাট চালান। উইথ ভ্যাট চালান কাটবো 10%। হ্যাঁ, 10% ডিডাকশন হবে। 10% ডিডাকশন হবে। আচ্ছা, মানে বলতেছে যে 15% এর বাইরে ডিফারেন্স ফিগারটা, মানে ভিডিওস হবে 10% রেটে, ঠিক কি না? এটা কে বলছে কথাটা? দেখি নামটা বলেন তো। জি স্যার, আমি বলছি স্যার। বাহ, ওকে ফাইন। আর কেউ বলবেন? প্রথম কথা হচ্ছে ভ্যাট কাটা যাবে, ভ্যাট ভিডিওস হবে কি হবে না, হইলে কত রেটে হবে? আচ্ছা, আর কেউ কোনো কমেন্ট করতেছে না? থাক। এটা কি হবে? বাই দিস কার ফ্রম ওয়ান প্রকিউরমেন্ট প্রোভাইডার। কি করবে স্যার? যদি প্রকিউরমেন্ট প্রোভাইডার যদি স্যার মানে এক্সেম্পটেড থাকে তাহলে স্যার কোনো ভ্যাট চালান কাটতে হবে না। আবার বলেন, কে বলছে? আবার বলতে ভাই। স্যার প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে যদি স্যার ভ্যাট এক্সেম্পটেড থাকে তাহলে স্যার কাটতে হবে না স্যার। এখানে এক্সাম্পল তো বলা নাই, তাহলে এক্সাম্পল আনতেছেন কেন? স্যার এক্সেম্পটেড না হলে স্যার কাটতে হবে স্যার। কাটতে হবে স্যার। কাটতে হবে কত পার্সেন্ট? 15% কাটতে হবে। আচ্ছা, তার আগে আমি একটু একটা বলি, আমি একটা প্রকিউরমেন্ট প্রোভাইডার, এই ডেফিনেশনটা নিয়ে আমাদের মার্কেটে একটু গ্রে এরিয়া আছে। প্রকিউরমেন্ট প্রোভাইডারের বাংলা নাম হচ্ছে যোগানদার। আবারও বলতেছি, প্রকিউরমেন্ট প্রোভাইডার বলা আছে যোগানদার। আচ্ছা, যোগানদার কারা? প্রকিউরমেন্ট প্রোভাইডার কারা? খুব খেয়াল করেন, প্রকিউরমেন্ট প্রোভাইডার হলো এমন একটা এন্টিটি, যোগানদার হলো এমন একটা এন্টিটি যে উৎপাদন করে না, যে ট্রেডিং করে না। আবারও বলি,
প্রকিউরমেন্ট প্রোভাইডার ও বাংলা হচ্ছে যোগানদার হচ্ছে যে ওই সকল এন্টিটি গুলো যারা কোনো প্রোডাকশন করে না, ম্যানুফ্যাকচারিং করে না, উৎপাদন করে না, যে ট্রেডিংও করে না, সে বা ইম্পোর্ট থেকে করে বাইরে না, সে ট্রেডিংও করে না। সে করে কি, যে কোনো এক উৎপাদন যারা প্রোডাকশন করে তার থেকে, অথবা যে কোনো একজন ট্রেডার থেকে, যারা ট্রেডারকে লাইসেন্স করা, যারা প্রোডাকশন করে তাদের থেকে একটা প্রোডাক্ট কিনে আপনাকে সাপ্লাই দেয়। তাকে দেয় যারা উৎসে কর্তন করে, মনে করেন যে উইথহোল্ডিং এন্টিটি যে কোনো, মনে করেন আমার একটা গাড়ি দরকার, এটা সরি ঢাকা ইউনিভার্সিটির গাড়িটা দরকার। ঢাকা ইউনিভার্সিটিকে গাড়িটা এমন একজন থেকে কিনছে, সে ব্যক্তি, সে মানে প্রোভাইডার, এটা সে কোনো ট্রেডারও না, সে আমদানি করে গাড়িও আনে না, সে গাড়িও প্রডিউস করে না, সে করে কি লোকাল মার্কেট থেকে একটা কিনে আপনাকে সেটা সাপ্লাই দেয়। এটা হচ্ছে এক ধরনের সার্ভিস দেওয়া। এটা আসলে গুডস বললেও ভুল হবে, এটা এক ধরনের সার্ভিস দেওয়া। এক জায়গা থেকে কিনা আপনার কিনার নাই, আপনাদের কিনতে পারতেছেন না, সেই জন্য সে কিনে, সে কার থেকে কিনতেছে, হয় ম্যানুফ্যাকচারার থেকে, হয় ট্রেডার থেকে কিনে আপনাকে সাপ্লাই দিচ্ছে। দিস ইজ কল্ড দ্য যোগানদার, দিস ইজ কল্ড দ্য প্রকিউরমেন্ট প্রোভাইডার। তাহলে এই ধরনের আমাদের কিন্তু সত্যি কথা হচ্ছে যে আমাদের বিজনেস হাউসের বিভিন্ন ইতে দেখতে এই ধরনের সংখ্যা অনেক বেশি। তারা করে কি, বিভিন্ন জায়গা থেকে জিনিস কিনে কিনে আপনাকে দেয়। যেমন এখন দেখেন অনেকটা, আমি এইভাবে বলি, আমাদের যেমন অনলাইন হাউস গুলো থাকে না, এখন অনলাইনে আমরা অনেক ধরনের জিনিস অর্ডার দিই, সে কি সব কিনে? আমি এখন একটা কোম্পানির নাম নাই বা বললাম, যেটা অলরেডি, যেটা আমরা অনেকে টাকা পয়সা দিয়ে, আমি ড্যাম শিওর এখানকার যে কোনো একজন দুজন ভাই হলো টাকা পয়সা দিয়ে টাকা পয়সা জিনিসপত্র পায় নাই, সরি ওটা আমি এখানে মেনশন করবো না। বাট আমি বলতে চাচ্ছি যে এই ধরনের অনেক আছে যে তারা বিভিন্ন ম্যানুফ্যাকচারারের সাথে কথা বলা থাকে, বিভিন্ন ট্রেডারের সাথে কথা বলা থাকে, যে আমার কাছে যদি এই ধরনের কোনো প্রোডাক্টের অর্ডার আসে, তুমি যে ম্যানুফ্যাকচারার, তোমার থেকে নিয়ে আমি তাকে দিব, মাঝখানে আমি একটা কমিশন বুক করবো। হ্যাঁ, তাহলে এই মাঝখানে এইটা এদেরকে বলা হয় যোগানদার বা প্রকিউরমেন্ট প্রোভাইডার। তো এটা একটা সার্ভিসের মতো। এই ক্ষেত্রে কি বলা আছে, তাহলে এইটার কি হবে, এই ক্ষেত্রে বিডিএস এর কনসিডারেশনটা কি হবে বলতে পারবেন কেউ? এক্ষেত্রে বিডিএস আর যে যার কাছ থেকে প্রকিউরমেন্ট প্রোভাইডার সে পে করবে, স্যার প্রকিউরমেন্ট প্রোভাইডারকে যে পে করবে সে আগে তার কাছ থেকে বিডিএসটা কেটে রাখবে স্যার। এখানে ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট কি করবে? আপনি ঢাকা ইউনিভার্সিটি, সেটাই বলতেছি স্যার, ঢাকা ইউনিভার্সিটির মানে যেহেতু গাড়িটা কিনবে, তো ঢাকা ইউনিভার্সিটি মানে প্রকিউরমেন্ট প্রোভাইডারকে কাছ থেকে বিডিএসটা কেটে রাখবে, মানে তাকে পে করার আগে বিডিএসটা কেটে রাখবে। কত কাটবে, কত পার্সেন্ট রেটে কাটবে? 15% রেটে স্যার। ওকে, তাহলে আমরা অনেকগুলো কথাবার্তা পাইছি, ঠিক না? আমরা পজিশনটা বুঝতে পারছি। এখানে দেখেন, আপনারা যদি এই একটা এক্সাম্পল দেখেন, আপনাদের ভিডিএস এর অনেক কনসেপচুয়াল পয়েন্ট মানে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জন্য এইটাকে 5টা কনসিডারেশনে নিয়ে আসছি, 5টা কেসে নিয়ে আসছি। ওকে, গাড়ির উপরে কি স্যার ব্যাট আছে কিনা? স্যার গাড়ি ক্রয়ের উপরে কিছু ব্যাট আছে? আপনি প্রতিমানে গাড়ির প্রোডাক্ট অবশ্যই ব্যাট আছে। নরমালি তো স্যার আমরা যখন মানে কোনো সারিয়ে থেকে গাড়ি শোরুম থেকে কিনি বা নিজেরাও ইম্পোর্ট করি, তখন এটা কি ইব্রাহিম, আপনি ব্যক্তি কিনেন না কোম্পানি কিনে? স্যার কোম্পানি নামে যদি যখন স্যার কিনি স্যার, তখন তো স্যার কোনো ব্যাট চালান তো ব্যাট আপনাকে করতেই হবে, তাহলে আপনি নন কমপ্লায়েন্স। না আমরা কথা হলো স্যার, যারা মানে শোরুম থেকে স্যার যারা করে, তখন তো স্যার কোনো ব্যাট চালান ওরা দেয় না, বা শুধু একটা ডেলিভারি চালান স্যার দিয়ে দেয়। তাহলে আপনি ব্যাট তখন উইথহোল্ডিং এন্টিটি তো না, কাটতে হবে। আমি আবারও বলতেছি, আপনি কি নিজের জন্য গাড়ি কিনছেন নাকি আপনার কোম্পানির জন্য কিনছেন? কোম্পানির জন্য স্যার, কোম্পানির জন্য। কোম্পানি তো উইথহোল্ডিং এন্টিটি, তাহলে তো ভাই আপনাকে ব্যাট কাটতে হবে। ওকে স্যার, আইন বলছে না, আইন তো এটাই বলতেছে যে তোমার উইথহোল্ডিং এ তোমাকে উইথহোল্ডিং এ ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে আপনি যদি 15% হয় 6.3 না দিলে আপনি ব্যাট কাটবেন। তো আপনাকে আমি এতক্ষণ তো সেটাই বলতেছি, তাই না? এখন হয় না প্র্যাকটিক্যালি, সেটা অন্য ইস্যু রে ভাই, প্র্যাকটিক্যালি সেটা অন্য ইস্যু। আমি প্র্যাকটিক্যালি বা আমাদের বাস্তবিকতা আমরা অনেক সময় এগুলো আর্গুমেন্ট থাকে, ওরা দেয় না মানে না, সেটা অন্য ইস্যু। বাট আইনটা পড়াচ্ছে। আচ্ছা, এখন কি হবে বল, প্রথমটা কি হবে দেখেন। প্রথমটা আমরা যেটা বলছি, আমাদের প্রথম কন্ডিশনে ব্যাট হবে না, ঠিক না? তাহলে আমরা সেটা এগ্রি করি, প্রথম ব্যাট হবে না। তাহলে এটা সবার সাথে মিলছে আমার। তাহলে পরেরটাও মিলছে, ব্যাট শুড বি 15%, কারণ সে ব্যাট চালান দেয় নাই, তাই না? ওকে, এটাও আমরা সবাই এগ্রি করছি। তাহলে দেখেন আমরা একটা জিনিস বুঝলাম যে প্রোডাক্টের ক্ষেত্রে 15% যদি হয় 6.3 দিলে আমার ব্যাট কাটবো না, আর 6.3 না দিলে ব্যাট কাটবো।
কাটবো ডাইরেক্ট। আর পরেরটা যেটা বলতেছি সে ট্রেডার হোক, কিন্তু ট্রেডার হোক মানে যাই হোক 6.3 দিছে, তাহলে নো ব্যাড, এটাও আমাদের মিলছে, ঠিক কি না? জি স্যার। হ্যাঁ, নো ব্যাড, নো বিডিএস, এটা এর বলতেছি। এটা ছিল কি, বাই দিস কার ফ্রম ওয়ান ভেহিকল ট্রেডার্স 5% ভ্যাট ট্রেডেড উইথ ভ্যাট চালান, সে 5% ভ্যাট ট্রেড, ভ্যাট চালানো দিছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার ভ্যাট শুড বি ডিডাক্টেড এট 7.5%। 7.5%, গাড়ির উপরে 7.5%। হ্যাঁ, এটা আইনে বলা আছে, কারণ সে যদি 15% দিত তাহলে কাটতেন না, 15% এর বিলো রেটে হইলে যে রেট হোক সে 7.5% আপনি বেশি হলে তো কাটার প্রয়োজনই নাই স্যার, তো বেশি দিয়ে বসে আছে। আচ্ছা, বেশিটা তো বলেই ফেলছেন, ঠিক আছে, তাহলে 7.5%, তাহলে আমি এটাতে পেলাম কি 7.5%। এবার আসেন আমাদের লাস্ট কোশ্চেনটা, যেখানে আমার ভ্যাট রেট বলা নাই, তাহলে দেখেন সেটা কোথায় বলা আছে, সেটা বলতেছে যে প্রকিউরমেন্ট প্রোভাইডার ভ্যাট ডিডাকশন শুড বি 7.5% রেট। এই যে প্রকিউরমেন্ট প্রোভাইডারের যে ভ্যাট এটা হবে, সেটা কোথায় বলা আছে বলতে পারবেন? ওই 41 এর একটা, 43 এর একটা, দেখেন যোগানদার, এখন দেখেন তো চোখে পড়ে কিনা যোগানদার, যোগানদার প্রকিউরমেন্ট প্রোভাইডার পাইছেন? জি স্যার 21 পাইছেন প্রকিউরমেন্ট প্রোভাইডার? জি স্যার। তাহলে এই সেকশনের আন্ডারে রেট বলা না থাকলেও আপনাকে এটা ভ্যাট কাটতে হবে। বুঝা গেছে সবাই? যদি এটা বুঝে থাকেন, যদি এই মনে করে একটা এক্সাম্পল যদি বুঝে থাকেন, অনেক কোশ্চেনের আনসার আপনার ভিতর থেকে চলে যাবে। বুঝছি স্যার, পরে ভুলে গেলে আবার প্রশ্ন করবো ইনশাআল্লাহ। কোশ্চেনটা স্যার আবার অ্যারেস্ট করলো স্যার, যদি আমার মানে কোম্পানি যদি স্যার এক্সাম্পটেড হয় মানে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে, সেই ক্ষেত্রে তো স্যার ব্যাট দেওয়া লাগবে না। এক্সাম্পটেড কে, আপনি না ও? কোম্পানি স্যার, কোম্পানি যদি স্যার আমি তো আপনি এক্সাম্পটেড হলে ব্যাট কাটবেন না কেন? আপনি কার ব্যাট কাটতেছেন? আপনার ব্যাট নাকি? ভাই যে উপার্জন করে নরমালি তার ব্যাট কাটা হয়। সুবিধা ভোগ করা মানে এই না যে আপনি গাড়ি কিনতেছেন মানে আপনি সুবিধা পাচ্ছেন। সুবিধাভোগী মানে যে আপনার কাছ থেকে মানে ভাড়া নিক বা টাকা, যে সোজা কথায় যে টাকা নেয় ভাই, সেই হচ্ছে সুবিধাভোগী। আর ওরই ব্যাট বা ট্যাক্স যাই। আমি মনে করি আজকে আমি চেষ্টা করছি আপনাদেরকে মানে স্যার জিও স্যার একটা জেনারেল স্যার আছে স্যার 20 মানে স্যার 2019-20 সালের স্যার, একটু মানে পরে দেখবেন স্যার, ওখানে স্যার কিছু বলা আছে এক্সাম্পটেড নিয়ে স্যার। জেনারেল অর্ডার 20 স্যার, কোনটা স্যার? জেনারেল অর্ডার 20 ব্যাট 2019। এটা কি করব মানে স্যার এই যোগানদার স্যার যাদেরকে মানে প্রোভাইডার হিসেবে অনেকের স্যার এক্সাম্পটেড দেওয়া হয়েছে, তাহলে স্যার সেক্ষেত্রে আমি স্যার কে কাটবো কিনা স্যার? আচ্ছা, আমি দেখে নিব, বাট আমি এখন সংক্ষেপ করার জন্য, কারণ আপনি যেটা বলছেন আমি 2019 বলতেছেন না, কারণ এরপরে আবার এসআরও চেঞ্জ হয়েছে, এটা এখন আমি এই জন্য ওইটাও চেক করতে হবে, বুঝতে পারছেন? ওটা আমাকে চেক করতে হবে। স্যার এমন আছে নাকি যে মেডিকেল অ্যাকসেসরিজ বা যে কোভিড-19 এর কারণে যে কিছু মাস্ক বা এই টাইপের জিনিসপত্রের ক্ষেত্রে এক্সেম্পটেড হইতে পারে? এটা ব্যাড ডিডাক্টেড। আমি প্রথমে বলছি আমাদের যখন কোভিড শুরু হয়েছে তখন কিন্তু একটা এসআরওর মাধ্যমে কোভিড রিলেটেড যত ধরনের ভ্যাকসিনেশন বলে স্যানিটাইজার, মাস্ক, ওগুলা এখন ভ্যাট এক্সাম্পটেড। ওকে, আমরা বেসিক্যালি এতটুকু পর্যন্ত আমরা ভিডিওসটা নিয়ে আজকে আলাপ করছি। আমি ভেরি মাচ লাকি যে আজকে আমি মানে ডিটেইলস আলাপ করতে পারছি, টাইমও পাইছি আজকে, অন্য দিনের মতো এত হারি ছিল না। তো আমার মনে হয় আপনারা ভিডিওস নিয়ে হ্যাঁ কনফিউশন থাকবে, এবং কনফিউশন থাকাটাই স্বাভাবিক। স্টিল আমারও তো অনেক কনফিউশন, আমরা এত পড়ালেখা করার পরও, এত প্র্যাকটিক্যালি করার পরও আমাদের এখনো অনেক কনফিউশন থাকে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই জিনিসটা একটু আপনারা দেখে নিতে। তো বাই দ্য ওয়ে, আমি আপনাদের গত ক্লাস, এর আগের ক্লাস, আজকের ক্লাসে কোনো সিনাপসিস দিই নাই। আমি আপনাকে একজন আমাকে লিখছিল যে সিনাপসিস দেওয়ার জন্য, আমি আসলে সিনাপসিসটা মানে একটু দেখে দিতে হবে, আমার আগেটা আছে, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু কয়েকদিন বেশি ব্যস্ত। আপনাদেরকে আমি নেক্সট উইকের মধ্যে আপনাদেরকে সকল সিনাপসিস গুলো প্রোভাইড করে দিব যেগুলো আমার মিসিং আছে। দিদারের দায়িত্ব থাকবে আমার থেকে কালেক্ট করা। আচ্ছা স্যার, ওকে, আমরা এতটুকু পর্যন্ত গেছি, আমাদের কাছে আর আধা ঘন্টা সময় আছে, আমরা একটু অন্যটা টপিক এই জায়গায় আমরা কথা বলবো, আমার মনে না বলা ভালো, কি বলেন? একটা কথা ছিল স্যার, যে যদি ঢাকা ইউনিভার্সিটি না হয় রহিম করিম যে কেউ যদি কার কিনতো প্রকিউরমেন্ট প্রোভাইডার থেকে, সেক্ষেত্রে স্যার ব্যাটটা ডিডাক্ট করতো কে? বলেন, এখানে যেটা হবে এখানে যে কোনো একটা, এখানে ভিতরে ঢাকা ইউনিভার্সিটি আছে এডুকেশন বোর্ড, এডুকেশন প্রতিষ্ঠান তো
জি স্যার আছে তো, এডুকেশন ইনস্টিটিউশন এবং অটোনমাস বডি দুটোতেই পড়ে যায়। অটোনমাস বডি, তার মানে কি তাহলে এখন মনে করেন যে অন্য কোম্পানি, আমি যদি বলি হাইডেলবার্গ সিমেন্ট সেম। না আমি স্যার ইন্ডিভিজুয়ালের কথা বলছি আর কি। ইন্ডিভিজুয়াল তো ওরা তো ব্যাট কাটতে হবে না, এখানে তো ইন্ডিভিজুয়ালের কথা বলা নাই রে ব্রাদার। আমি তো ক্লাস করানোর সময় বলে দিচ্ছি, আমি স্বপ্ন থেকে যদি একটা টুথপেস্ট কিনতে যাই আমি কি কাটবো? আমার প্রথম মানে প্রথম No, sir, না আমি স্যার কাটবো না, সেক্ষেত্রে তো স্যার। ক্লিয়ার? স্যার ওকে, থ্যাংক ইউ। কোশ্চেন থাকবে, কোশ্চেন থাকা মানে হচ্ছে যে আপনি চেষ্টা করতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আসি আমরা অনেক তো পড়লাম আইন, আইন এটা করতে হবে, সেটা করতে হবে, এটা মানতে হবে, সেটা মানতে হবে। যদি না মানে কি হবে, তাই না? আমার যদি না মানে তাহলে কি হবে? যদি না মানে কি হবে? আমার যদি না আমাকে ইম্পোজিশন, আমার কিছু পেনাল্টি গুনতে হবে। তাহলে কখন কোন ক্ষেত্রে কত গুনতে হবে, এগুলা কিন্তু খুব রিস্কি চ্যাপ্টার। কেন বলতেছি? এমসিকিউ কোশ্চেনের ছেলেদের জন্য এই চ্যাপ্টার গুলো হচ্ছে খুব রিস্কি, কারণ আপনি 10,000 টাকা না 15,000 টাকা নাকি 2 মাস না 3 মাস জেল, এগুলো মনে রাখাটা খুব টাফ। বাট এরকম কোশ্চেন আপনাদেরকে হিট করবেই। বাট এখন যতটুকু মনে রাখতে পারেন, তো আমরা ইম্পোজিশনের পেনাল্টি কজটা কি? আপনি আইনের ব্যত্যয় ঘটলে, আইনকে যদি ফলো না করেন, আপনি যদি নন কমপ্লায়েন্স হন, তাহলে আপনাকে জরিমানা করতে হবে। সেই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কি কি জরিমানা করতে হবে আমরা সেটা একটু সংক্ষেপে দেখি। এখানে বুঝার কিছু নাই, এখানে বুঝার কিছু নাই, আবারও বলতেছি, এখানে মুখস্থ করার ইস্যু, মনে রাখার ইস্যু। এই যে ভিডিওসটা টিডিএসটাতে যেরকম আপনার মনের ভিতরে অনেক ধরনের কোয়েশ্চেন আসছে, স্টিল অনেক কোয়েশ্চেন আছে। ইম্পোজিশন অফ পেনাল্টি গুলোর ক্ষেত্রে এত কোয়েশ্চেন আনার দরকার নাই, বা এটা না মানলে এত টাকা ফাইন, এটা না মানলে এত টাকা ফাইন। আচ্ছা, কি বলছে এখানে? সেকশন 85 এ বলা আছে ইম্পোজিশন অফ মনিটারি পেনাল্টি, আর্থিক জরিমানা ফর নন কমপ্লায়েন্স অর ইরেগুলারিটিস। এই ইরেগুলারিটিস গুলোর ক্ষেত্রে, এই ইরেগুলারিটির ক্ষেত্রে নিচে যে ইরেগুলারিটি আছে এগুলোর ক্ষেত্রে আপনাকে অ্যামাউন্ট গুনতে হবে কত? 10,000 টাকা। ফলোইং কেসেস, এই ইরেগুলারিটি যে কোনো একটা হইলে আপনাকে গুনতে হবে 10,000 টাকা। কিরকম? নট ফর রেজিস্ট্রেশন অর এনলিস্টমেন্ট, আপনি ব্যাট রেজিস্ট্রেশন নেওয়ার যোগ্য, আপনি ব্যাট রেজিস্ট্রেশন নেওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, আপনি এনলিস্টমেন্ট হওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, আপনি ব্যাট রেজিস্ট্রেশন এবং এনলিস্টমেন্ট নিলেন না, তাইলে না নিয়ে আপনি ইকোনমিক অ্যাক্টিভিটি চালাচ্ছেন, বিজনেস চালাচ্ছেন, আপনাকে 10,000 টাকা ইনস্ট্যান্ট জরিমানা করবে। নট ডিসপ্লেইং দ্য রেজিস্ট্রেশন অর টার্নওভার ট্যাক্স সার্টিফিকেট ইন দ্য ভিজিবল প্লেসেস। আপনারা দেখবেন বিভিন্ন বিজনেস হাউসে, বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায় গেলে দেখা যাচ্ছে যে ভিজিবল প্লেসে সাধারণত বিভিন্ন যে ফ্রন্ট ডেস্ক অফিসটা আছে, ফ্রন্ট ডেস্ক যে চেম্বারটা আছে, সেখানে ভিতরে অনেকগুলা সার্টিফিকেট ঝুলানো থাকে, এবং সেটা আপনাকে ঝুলাতে আইনে বাধ্য করছে। যদি ওরকম কোনো এনবিআর কর্তৃপক্ষের কোনো লোক এসে যদি ওরকম না দেখে, আপনাদের না দেখার পর বলতে পারে যে তোমাদের ব্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কিনা, আপনি হয়তো বলতে পারেন আছে, আমার ডয়ারের ভিতরে আছে। নো, ডয়ারের ভিতরে থাকলে হবে না। ডয়ারের ভিতরে থাকার কারণে, যদি ভিজিবল প্লেসে আপনার দৃশ্যমান না থাকার কারণে আপনাকে 10,000 টাকা জরিমানা করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, নট ইনফর্মিং দ্য কমিশন অফ চেঞ্জেস অফ এনি ইনফরমেশন, আপনি যেসব ইনফরমেশন গুলো প্রোভাইড করে, আপনি রেজিস্ট্রেশন নিছেন, এটা করছেন, সেটা করছেন, সেই ইনফরমেশন গুলো কোনো চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জের তথ্যটা আপনি তাদেরকে প্রোভাইড করেন নাই, তাহলে আপনার 10,000 টাকা জরিমানা হতে পারে। যেমন হতে পারে কি, আপনি আগে গুলশান 1 অ্যাড্রেস ছিল, এখন গেলেন গুলশান 2 বা বনানীতে চলে গেলেন, তাহলে আপনি এই ইনফরমেশনটা আপডেট করেন না, ওদেরকে জানাননি, এই না জানানোর কারণে আপনাকে 10,000 টাকা জরিমানা করতে পারে। Not applying for the cancellation of registration and annulation within the prescribed time limit, আপনি যে রেজিস্ট্রেশন তে ক্যান্সেল করতে যাচ্ছেন, ইনি করতে চান, এটা স্পেসিফিক টাইম লিমিটের ভিতরে করেন নাই, তাহলে আপনাকে জরিমানা করতে পারে। Not avoiding any provision of the section 9.5, আপনি কোনো একটা জিনিস, এই 9 সেকশনের মধ্যে কোনো একটা জিনিস মানেন নাই, হ্যাঁ, আপনি কমপ্লাই করেন না, তাহলে আপনাকে এটা বলতে হবে। Not filing the VAT return within the prescribed time period, আপনি পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে আপনাকে VAT রিটার্ন সাবমিট করার কথা, আপনি করেন নাই, 16 তারিখ ও 17 তারিখ করছেন, তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা গুনতে হবে। Not issuing tax invoice, tax invoice 6.3, credit or debit note, combine the tax withholding certificate, আপনি যেখানে ট্যাক্স ইনভয়েস সাবমিট করার কথা, ইস্যু করার কথা, সেখানে করেন নাই, যেখানে ক্রেডিট নোট, ডেবিট নোট দেওয়ার কথা, সেগুলো করেন নাই, আপনি ক্রেডিট নোট 6.6, 6.6 মেইনটেইন করেন নাই, আপনি উইথহোল্ডিং সার্টিফিকেট প্রোভাইড করেন নাই, 6.6 প্রোভাইড করেন নাই, তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা গুনতে হবে। নট কিপিং দ্য রেকর্ডস দ্য প্রেসক্রাইবড ম্যানার, আপনাকে যেসব প্রেসক্রাইবড ম্যানারের ফরম্যাটের ভিতরে আপনাকে
বুকস এন্ড রেকর্ডস মেনটেন করতে বলছে সেই ফরম্যাটে করেন নাই, তাহলে 10,000 টাকা। ওই যে একটু আগে বললাম, আপনি যদি পার্চেজ রেজিস্টারটা যদি 6.1 এ যতগুলো ঘর আছে, যতগুলো কলাম আছে, সেই কলামের মধ্যে যদি আপনি অ্যাকোমোডেট না করেন, তাও আপনি নিজের মন মতো করে যদি করেন, তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা করতে হবে। নন সাবমিশন অফ কোএফিসিয়েন্ট অফ সার্ভিং, আপনাদের একটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম দিতে হয়, যেটা আমি গত ক্লাসে বলছি প্রাইস ডিক্লারেশনের মতো। তাহলে সেটা যদি প্রোভাইড না করেন, তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা গুনতে হবে। ইম্পোজিশন অফ মনিটারি পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স অফ দ্য ইরেগুলারিটিস সেকশন 85। হ্যাঁ, আরো বলতেছে আরো বলেছে ফর টেকিং মোর ইনপুট ট্যাক্স ক্রেডিট। আপনি যেখানে ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে রিবেট নেওয়ার কথা 1 টাকা, আপনি তার চেয়ে বেশি নিছেন, যেখানে নেওয়ার কথা 10 টাকা, তার চেয়ে বেশি নিছেন আপনি রিটার্নে, তাইলে আপনাকে যত টাকা বেশি নিছেন তার ডবল আপনাকে ফাইন গুনতে হবে। টুয়াইস, আপনাকে তার দ্বিগুণ ফাইন গুনতে হবে। আপনাকে তো ওইটা দিতে হবে, তার দ্বিগুণ ফাইন গুনতে হবে। কথা বুঝছেন? আপনি মনে করেন যে ক্রেডিট দিচ্ছেন, আপনি যেখানে 10 টাকা নেওয়ার কথা সেখানে 12 টাকা নিছেন, ওই হ্যাঁ, তাহলে ওই 2 টাকা যে বেশি নিছেন, আপনি 2 টাকা তো আপনি 2 গুণ আপনাকে দিতে হবে। Not making any increase or decreasing adjustment or making decreasing adjustment in the return penalty, যেটা আপনার increasing এবং decreasing adjustment হওয়ার কথা সেগুলো আপনি দেন নাই, তাইলে twice আপনাকে গুনতে হবে। Irregularity for within the avoidance attempting to avoid the assessment of the payment, আপনি কোনো attempt নিছেন, চুরি তো করছেন, আবার চুরি না করে শুধু চুরি করার জন্য attempt নিছেন, তাও আপনাকে ওইটুকু পর্যন্ত আপনাকে গোপন করার জন্য attempt নিছেন, তাও আপনাকে টুয়াইস আপনাকে পেনাল্টি গুনতে হবে। এই ছিল আসলে বেসিক্যালি আমাদের পেনাল্টি। সংক্ষেপে বললাম, আরো ডিটেইলস আপনাকে একটু দেখতে হবে প্রত্যেকটা জিনিস। আপনাদেরকে পড়ে শোনানোর উদ্দেশ্য হচ্ছে যেন বুঝতে পারেন আসলে কোন জিনিসটা কি। হ্যাঁ, তারপরে চলে যাওয়া হচ্ছে যে এতক্ষণ ছিল আমরা জরিমানায় ছিলাম, এখন হচ্ছে জেল। হ্যাঁ, অফেন্স ট্রায়াল এন্ড পানিশমেন্ট, আপনাকে জেলের ক্ষেত্রে যাবে। জেল এবং পানিশমেন্টের ক্ষেত্রে দুটোটা পাশাপাশি যাবে। সেটা সেকশন 111 থেকে 120 বলা আছে, ডিটেইলস পড়ে নেবেন। আমি খুব সংক্ষেপে জিনিসটা এখানে দেখাচ্ছি। মেক অর ইউজ অফ ফেক ভ্যাট অর টার্নওভার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনি ভুয়া মিথ্যা ভ্যাট রেজিস্ট্রেশন আর টার্নওভার সার্টিফিকেট ব্যবহার করতেছেন। হ্যাঁ, মেক অর ইউজ অফ ফলস ট্যাক্স ইনভয়েস, আপনি ভুয়া 6.3 ইস্যু করছেন, ভুয়া ক্রেডিট নোট ইস্যু করছেন, ভুয়া করছেন। হ্যাঁ, ফলস ক্লেমিং রং রিফান্ড, আপনি ভুল রিফান্ড দাবি করছেন। 1 year imprisonment, 1 বছরের জরিমানা, অথবা উইথ ফাইন ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়েবল অর বোথ, আপনাকে যতটুকু ফাঁকি দিচ্ছেন সেটাও জরিমানা, সেটা তো দিবেন, সেটা দিতে পারেন, অথবা 1 বছরের জরিমানা হইতে পারে, অথবা দুটোটা হইতে পারে, জরিমানা প্লাস জেল দুটাই হইতে পারে। ফলস অর মিসলিডিং স্টেটমেন্ট এন্ড ডেসক্রিপশন, আপনি কোন স্টেটমেন্ট মিসলিডিং স্টেটমেন্ট দিবেন, কোন ফলস ডেসক্রিপশন প্রোভাইড করছেন, which may extend 6 months, আপনার জরিমানা হতে জেল হতে পারে 6 মাস, or fine equal to the amount, যতটুকু ওইটুকুর কারণে যতটুকু ফাঁকি গেছে সেই টাকাটা, হ্যাঁ, ট্যাক্স or with both, দুইটাই হতে পারে। অফেন্স এন্ড পানিশমেন্ট ফর অবস্ট্রাকশন, আপনি কোন জিনিসের অবস্ট্রাকশন ক্রিয়েট করছেন। মনে করেন আপনার অফিসে ব্যাট কর্তৃপক্ষ আসছে, ব্যাট কর্তৃপক্ষ এসে আপনার ফাইল পত্র দেখতে যাচ্ছে, আপনার পিসি দেখতে যাচ্ছে, আপনি কোন একটা ফাইল পাসওয়ার্ড দিয়ে লক করে রাখছেন। হ্যাঁ, বা কোনো একটা জিনিস করে রাখছেন যেটা উনি যেন দেখতে না পারে, আপনি হিডেন করে রাখছেন, অবস্ট্রাকল ক্রিয়েট করে রাখছেন। সেই অবস্ট্রাকল ক্রিয়েট করে যদি করে রাখেন, যদি এটা প্রকাশ না করেন, তাহলে আপনাকে which may extend 6 months or fine, or which may not less than 10,000 টাকা or not more than 2 লাখ টাকা or both fine, আপনাকে 6 মাসের জরিমানা অথবা 10,000 টাকা, ম্যাক্সিমাম 2 লাখ টাকা, অথবা সবকিছু মিলে or both হইতে পারে। পাওয়ার টু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন, আপনার কোনো পাওয়ার, তাদের পাওয়ার আছে যে তাদের আপনার সম্পত্তি আপনার অফিস আদালত সিজ করার জন্য, সেটা যদি করতে না দেন তাহলে আপনাকে শ্যাল করেন, ওদের পাওয়ার হচ্ছে যে শ্যাল বি দ্য পাওয়ার টু দ্য ফ্রিজ দ্য ব্যাংক অ্যাকাউন্ট এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়ার রাইট তাদের কাছে আছে। লেগেছে? বলেন অফেন্স এবং পানিশমেন্ট। অফেন্স এন্ড পানিশমেন্টের ক্ষেত্রে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। পেনাল্টি এন্ড পানিশমেন্ট। স্যার পেনাল্টি নিয়ে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। ওইটা যেটা বললেন যে স্যার আমি যদি 10 টাকার জায়গায় 12 টাকা যদি আমি নেই, ওই 2 টাকার জন্য কি স্যার আমাকে স্যার টুয়াইস বলতে 4 টাকা দিতে হবে, নাকি স্যার 4 আর 2 6 টাকা দিতে হবে? 4 টাকা 2 টাকার জন্য 4 টাকা দিতে হবে। জি স্যার। আচ্ছা স্যার, এই যে এই ক্ষেত্রে আমি যে তাদের কাছে 12 টাকা দাবি করছি, তারা এটা যাচাই বাছাই না করে আমাকে টাকা দিয়ে দিবেন? দাবি করছেন কেন? প্রথম কথা এটা, দাবি করার কারণে আপনাকে পেনাল্টি দিতে হবে। সেটা তো তারাও তো চেক করে,
তারাও এই তো তো চেক করে নাই স্যার। তারা তো চেক করে পাইছে, তারা তো চেক করে পাইছে যে আপনি 2 টাকা বেশি দিচ্ছেন। নেওয়ার সময় চেক করে নিলে তো জরিমানাটা হয় না স্যার। তারা তো চেক করে পাইছে যে তুমি 2 টাকা বেশি ক্রেডিট নিছো, এখন 2 টাকার জায়গায় 4 টাকা ফাইন দাও। ওই 2 টাকা তো লেস হবে আরো 4 টাকা ফাইন দিতে হবে। ক্লিয়ার? আপনি যদি ওরা যদি ধরতে না পারতো আপনি তো কিছু বলতেন না, বলতেন? না স্যার, আমি তো খুশি। আর কোনো কোশ্চেন? না স্যার, আর ইনশাআল্লাহ কোশ্চেন তেমন আসলে এখানে কোশ্চেন আর থাকার কিছু নাই আমার কাছে যেটা মনে হয়, এটা একদম আইন একটা রিডিং করছি, নট দ্যাট, তাই না? তৈরি হবে স্যার যদি কখনো নিজে পড়তে যাই, পড়া সেই সময় কোশ্চেন তৈরি হবে। হ্যাঁ, এটা স্যারের সামনে নরমালি কোশ্চেন আসে না। হ্যাঁ, একটা জিনিস কি জানেন, কোশ্চেন আসা মানে হচ্ছে যে আপনি চেষ্টা করতেছেন, অনেক কোশ্চেন আসবে। এখন শুনতেছেন যে কত ইজি মনে হচ্ছে, তাই না? শুনতে ভালো লাগতেছে, যারা কনসেন্ট্রেশনের সাথে শুনতেছি আমরা, শুনতে ভালো লাগতেছে, কিন্তু পড়তে গেলে আমার অনেক কোশ্চেন আসবে। বাট কোশ্চেন আসলেও কিন্তু আপনার অনেক কোশ্চেন কমে যাবে। এই যে এখন যে এটা শোনা পড়ে, যদি আপনি যদি আজকে কালকে যদি পড়ে রাখেন, আপনাদের সাহস হয়ে যাবে আইন পড়ার, মানে ব্যাটটা পড়ার সাহস হয়ে যাবে। ওকে, আমরা অফেন্স ট্রায়ালও আসলে কোনো কিছু বলার নাই, আমি খুব সংক্ষেপে বোঝানোর জন্য এভাবে ঘর করে দিয়েছি। এখানে সেকশনগুলো অনেক বড় বড়, আপনি একটু পড়ে নিয়েন, পড়ে নিলে আমার বিশ্বাস আপনারা বুঝবেন, না বুঝার কিছু নেই, এখানে আসলে কোনো ক্রিয়েটিভিটি নেই। আচ্ছা, তারপরে অডিট এন্ড ইনভেস্টিগেশন, আমাদের আরেকটা সেকশন 90 থেকে 90-40 তে আছে। অডিট এবং ইনভেস্টিগেশন কারা করতে পারবে, কখন করতে পারবে, কি জন্য করতে পারবে, সেটার সম্বন্ধে আমাদের কি বলা আছে একটু দেখুন। অনেক কথাবার্তা, সোজা কথা হচ্ছে যে আমি বলে দিই, দ্য কমিশনার অর ডেপুটি কমিশনার মে কন্ডাক্ট দ্য অডিট এন্ড ইনভেস্টিগেশন প্রিভেন্ট দ্য ট্যাক্স এভাসন ইনটু অল দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ট্যাক্স ইকোনমিক। তাহলে ওই যে কমিশনার এবং ডেপুটি জেনারেলরা আপনার যে রিটার্ন সাবমিট করছেন সেগুলো অডিট এবং আপনার করতে পারবে। অ্যাকর্ডিং টু দ্য অডিট ম্যানুয়াল, ভ্যাট অফিসার করবে কি, সেই অডিট ম্যানুয়াল অনুযায়ী যেভাবে অডিট কন্ডাক্ট করার কথা সেই অডিট অনুপাতে সে কন্ডাক্ট করবে। এখানে বেশি কথাবার্তা এগুলো, এখানে আর তেমন কথাবার্তা নাই। হ্যাঁ, আপনার মাল্টিপল ডিপার্টমেন্টাল অডিট, মাল্টিপল মনে করেন যে 2টা ডিপার্টমেন্ট আপনার অডিট করতে পারবে কি পারবে না। এখানে একটু বলে রাখি, any registered or enlisted person shall not be included in the audit twice, দুইটা in the same tax period unless the commissioner, সাধারণত 2টা কর্তৃপক্ষ দুইবার করতে পারবে না যদি না কমিশনের কাছে কোনো রিলায়েবল ইনফরমেশন না থাকে যে তারা আপনি কোনো জিনিস চুরি করছেন, হাইড করছেন, রং ইনফরমেশন দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনাকে দুইবার অডিট, একবার অডিট করে যদি অর্ডারটা দিয়ে দিবে সেটাই ফাইনাল। যদি না আবার রি-অডিট করবে, যদি না রি-অডিট করবে অন্য ডিপার্টমেন্ট বা ওই ডিপার্টমেন্ট, যদি তাদের কাছে কোনো এই ধরনের কোনো ইনফরমেশন না থাকে যে আপনি কোনো একটা জিনিস অ্যাভয়েড করছেন, হাইড করছেন, চুরি করছেন, অ্যাডাপ্ট করছেন, সে না থাকলে সে তার দুইবার করবে না, জেনারেলি একবারই করবে। আপনাকে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনার যে ভ্যাট অনুযায়ী ভ্যাটের বুকস এন্ড রেকর্ডস মেইনটেইন করতে হবে 5 ইয়ার্স। হ্যাঁ, সেটা কি কি বই রাখতে হবে, পারচেজ রেজিস্টার, সেলস রেজিস্টার, রিমুভেবল প্রপার্টি, গুডস, সেলস গুড, ডেবিট নোট, ক্রেডিট নোট, ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট, তারপরে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য ইনপুট আউটপুট ডকুমেন্ট, সবকিছু। আপনারা আমাকে একটা জিনিস বলেন তো, কোম্পানি আইনে কি বলা আছে, কত বছর রাখতে হবে বুকস এন্ড রেকর্ডস? 12 বছর। 12 বছর স্যার। গুড। ভ্যাট আইনে কয় বছর? 5 বছর স্যার। 5 বছর। ফিনান্সিয়াল রিপোর্টিং অর ফিনান্স অ্যাক্ট অথবা আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলোতে কি বলা আছে? 10 বছর যত সম্ভব, যদি ভুল না করি। ওখানে স্যার স্পেসিফিক কোনো কিছু বলা নাই স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ হাসান, ওখানে বলা আছে অ্যাজ রিকোয়ার্ড। জি স্যার, স্পেসিফিক কিছু নাই এখানে। অ্যাজ স্পেসিফিক নাই, অ্যাজ রিকোয়ার্ড, যতদিন রাখার দরকার ততদিন রাখবা। তবে একটা কথা বলে দিই, কোম্পানি আইন বলেন আর ভ্যাট আইন বলেন, ভ্যাটে 5 বছর, কোম্পানি আইনে 12 বছর বলছে, কিন্তু একটা স্টার প্রযোজ্য। যদি কোনো ইস্যু নিয়ে মামলা থাকে, সে মামলার নিষ্পত্তি হওয়া না পর্যন্ত ওই রিলেটেড ডকুমেন্ট রাখতে হবে। তাইলে তো সারা জীবন রাখা লাগে বাংলাদেশের হিসাবে, মামলা যদি না থাকে। সেটাই বলতেছি স্যার, কারণ বাংলাদেশে কোনো মামলা হলে তো সারা জীবনও শেষ হয় না। যাই হোক, কি করবো, আমি আপনি সেই দেশের বাসিন্দা, কিছু করার নাই, প্রাউড। ওকে, সো এই ধরনের ক্ষেত্রে আপনাকে এই ধরনের ডকুমেন্ট গুলো মেনটেন করতে হবে। তারপরে অল রিটার্ন অফ এভরি ট্যাক্স পিরিয়ড যে আমাদের রিটার্ন গুলো সাবমিট করে সব রিটার্ন গুলো রাখতে হবে। হ্যাঁ, তারপরে অনেক আদার প্রেসক্রাইব ডকুমেন্টের রেকর্ড, যদি কোনো প্রেসক্রাইব ডকুমেন্টের রেকর্ড রাখতে থাকে তো সেটা আমরা রাখতে পারি। ওকে, আচ্ছা, সার্ভিস নোটিশ, আপনাকে যদি কোনো একটা করে সার্ভিসের জন্য দেয়, আপনাকে এই আপনাকে কিছু নোটিশ পাঠাবে, যেমন সার্ভ দা নোটিশ। এটা আসলে সার্ভিস নোটিশ না বলে সার্ভ দা নোটিশ। আপনাকে কিভাবে নোটিশ পাঠাবে, আপনার যে অ্যাড্রেসটা বলা আছে, যে অ্যাড্রেস নিয়ে
আপনি বলা আছে সে অ্যাড্রেসে পাঠাবে, অথবা অনেক সময় কি আপনাকে ফোন করে বলে বা পার্সোনালি রিসিভ বাই সাচ পারসন। মনে করেন আমাদের তো প্রত্যেক দিনে দেখা যায় কি আমাদের ভ্যাট এবং ট্যাক্সের লোকেরা প্রতি সপ্তাহে একবার না দুইবার এনবিআর যেতে হয়, বিভিন্ন কারণে যেতে হয়, টাকা জমা দিতে, তারপরে রিটার্ন সাবমিট করতে, অন্য যেতে হয়। তাহলে আপনি যে নিজস্ব পার্সোনালিও সেটা রিসিভ করে আনতে পারবে। যদি তরুণকে না দেখায় তাহলে আপনাকে যে ভ্যাট কর্তৃপক্ষের কাছে বা ট্যাক্স কর্তৃপক্ষের কাছে আপনার কাছে যে লাস্ট নোন প্লেসটা আছে, মানে রেজিস্ট্রেশন বা যে ইনফরমেশন দেওয়া আছে, আপনার অফিসে অ্যাড্রেস দেওয়া আছে, সে অফিসে পাঠাবেন। অথবা আপনাকে যে রেজিস্টার্ড যে পোস্টাল নোন অ্যাড্রেসে রেজিস্ট্রি করে পাঠাতে পারে, অথবা আপনি ইলেকট্রনিক ইমেল করে আসতে পারে। এখন আমাদের নতুন যুগে আপনাকে ইমেল করে দিতে পারে যে তুমি তোমার দিস ইজ দ্য নোটিশ, তোমার নামে একটা নোটিশ আছে, তোমার এই তারিখে এই ডকুমেন্ট নিয়ে আসতে হবে, অথবা এই রিটার্ন সাবমিট করতে হবে, ব্লা ব্লা বলে কোন নোটিশ দিতে হলে এইভাবে দিতে পারে। আরেকটা জিনিস বলা আছে, মনে করেন কোন একটা কোম্পানিকে, কোন একটা বিজনেস হাউসে বা কোন একটা ট্রেডিং এজেন্টকে তার অ্যাড্রেসও খুঁজে পাচ্ছে না, তার কোনো কন্ট্যাক্ট নাম্বারও নাই, তার কোনো অফিসারের নাম্বারও নাই, সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে করবে কি, ওই রেসপেক্টিভ মানে তার যেখানে রেসিডেন্স ডিসপ্লে দ্য নোটিশ অফ দ্য কনসার্ন ভ্যাট অফিস। মনে করেন আপনি যদি নারায়ণগঞ্জের হন, আপনি যদি না আপনি পাচ্ছেন না, কিন্তু আপনার অ্যাড্রেস ছিল একটা নারায়ণগঞ্জ, আপনার কাউকে পাচ্ছে না, নারায়ণগঞ্জের ভ্যাট অফিসের নোটিশ বোর্ডে, আপনার অফিসের নোটিশ বোর্ডে না, নারায়ণগঞ্জের ভ্যাট অফিসের নোটিশ বোর্ডে চাকাইতে পারে যে এই কোম্পানিটার এত তারিখের মধ্যে এত এই কাগজপত্র নিয়ে আসতে হবে, এভাবে নোটিশ সার্ভ করতে পারে। এটা আসলে বেসিক্যালি নোটিশ কিভাবে সার্ভ করতে পারে আমার আইনে যে কথাগুলো বলা আছে এই ওয়েতে নোটিশ সার্ভিস করতে সার্ভ করতে পারে। আমি এখানে শেষ করলাম। কি বলে আপিলটা নেক্সট ক্লাসে দেখাবো, আপিলটা আমি রাখি নাই আর, নেক্সট ক্লাসের জন্য রাখলাম। এতটুকু পর্যন্ত মানে যদি সংক্ষেপে বলি এতটুকু। আর যদি কারো কোনো যদি কোশ্চেন থাকে আমরা করতে পারি। আমরা মেবি মোর অর লেস অল আর টায়ার্ড। বলেন আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আমরা নেক্সট ক্লাসে অডিট ইনভেস্টিগেশন আপিল ওই অডিটটা তো আজকে পড়াই গেছে, বাট বলেন কারো কোনো কোশ্চেন কিছু বলবেন? 2-4 মিনিট থাকি। নো কোশ্চেন স্যার। আপাতত স্যার কোনো কোশ্চেন নাই স্যার। আজকে স্যার অনেক আলোচনা হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমি আপনারা যদি একটু উপকার পেয়ে থাকেন, নট অনলি পাস্ট এজ এ প্রফেশনাল লাইফে যদি কোনো উপকার পেয়ে থাকেন, আই উইল বি হ্যাপি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা মানে একটা লেভেলে বিল্ড আপ করার জন্য। আশা করি হচ্ছে, আমার বিশ্বাস আপনারা হচ্ছে, এটা আমি বলতে পারি, কারণ আপনাদের কোশ্চেনের ধরন দেখে বুঝতেছি আপনারা অনেক কিছু বুঝতেছেন। স্যার একটা কথা বলবো স্যার? বলেন ইব্রাহিম। না স্যার, অ্যাবসলিউট স্যার। হ্যাঁ বলেন স্যার। আসলে আপনি যে বলছেন যে আমাদের পাস করা বা অথবা প্রফেশনালি কোনো কিছু বেনিফিট পাইলে আপনি অনেক হ্যাপি। স্যার আসলে আমরা তো এখনো পরীক্ষা দিই নাই, বাট এখনো আমরা মানে আমি ব্যক্তিগতভাবে স্যার আপনার তো ক্লাস করার পরে আমি অনেক কিছু ব্যাটের অনেক কিছু জানতাম না, এখন স্যার অনেক ভালো জানে, যেটা আমি ক্লায়েন্টে যাই অ্যাপ্লাই করি। এটা সত্য কথা স্যার। আমি স্যার মানে আপনার বাস্তবতা বললাম আর কি স্যার। থ্যাংক ইউ ভাই। স্যার সেক্ষেত্রে স্যার আমি স্যার আপনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে পারি স্যার, কারণ আমি এখন যে ক্লায়েন্টে আছি আপনার ভ্যাট নিয়ে কাজ করছি আর কি স্যার। সেক্ষেত্রে স্যার আপনার ক্লাসগুলোতে আমার খুব মানে উপকার হচ্ছে স্যার। আসলে প্রফেশনাল কাজের মজাই আলাদা, প্রফেশনাল ক্লাসের মজাটাই আলাদা। দেখেন দেখেন আমি বই থেকে কয়টা কথা বলতেছি বলেন, আমি তো বলতেছি সব মানে মানে যেগুলো ফেস করি। আমার তো আজকে যদি আমি আমার যদি প্রফেশনাল ক্যারিয়ার ধরি, আমার আজকে প্রায় 18 থেকে 19 বছর প্রফেশনাল ক্যারিয়ার। ঠিক আছে ভাই, একদম কিছু না শিখলো, অল্প কিছু হলে তো শিখছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। স্যার একটা কথা বলি স্যার, মানে আমি মাঝখানে মানে ব্যাটের একজন কমিশনারের আন্ডারে স্যার একটা কোর্স করেছিলাম, মানে ব্যাটের উপরে। আমি মানে 15টা ক্লাস করে স্যার যা শিখি নাই স্যার, মানে আপনার সাথে স্যার এই 2 দিনে ক্লাস করে স্যার অনেক কিছু শিখছি স্যার। স্পেশালি থ্যাংক ইউ স্যার। এটা একটা কাজ করতে পারেন, রেকর্ড গুলো তো আছে, মাঝে মাঝে শুনতে পারেন। আমি খারাপ না, আমি মনে করি আমি মাঝে মাঝে আমার রেকর্ড গুলো দেখি, আমি কোথাও ভুল করাই কিনা, সেজন্য আমি দিদার থেকে বলি না, দিদার আমাকে পাঠিয়ে দিয়ে আসতো, তো আমি দেখি না আমি কোথাও ভুল বলি কিনা। হয় না অনেক সময় মেমোরিতে একটা মুখে বের হচ্ছে আরেকটা, হয় না অনেক সময় হতে পারে যে আমি মেমোরি বলতেছি, আমি বলতেছি হ্যাঁ, কিন্তু মুখে দিয়ে বের হয়েছে না। কিন্তু এইসব আইনের ক্লাসে কিন্তু রিস্কি খুব, এইসব ট্যাক্স ব্যাটের ক্লাসে খুব রিস্কি। তা আমি বলতেছি যে ভ্যাট ডিডাকশন হবে না, মেমোরি বলতেছে হবে না, কিন্তু মুখে বলতেছে হবে, তাহলে কিন্তু পুরো জিনিসটা উল্টা হয়ে যায়। স্যার এরকম স্যার মানে পাই নাই স্যার এই পর্যন্ত। আমি যতটুকু স্যার চেষ্টা করি স্যার আপনার ক্লাসগুলো আবার রিভিউ করার জন্য।
হ্যাঁ প্লিজ আমি যে আপনাদেরকে চেষ্টা করতেছি, আমিও ভুল পড়াচ্ছি না, একটু বলতে পারি, না পারলে আমি বলে দিই যে আমি স্কিপ করি অনেক সময়, দেখেন আপনারা আমি কিন্তু ইচ্ছে করে অনেক সময় স্কিপ করি, কারণ আমি কনফিডেন্ট যদি না যতক্ষণ পর্যন্ত হবো না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ডেলিভারি দিব না, একটু আমি নিশ্চিত, না পারলে পড়াবো না। স্যার আপনি খুব বেশি টাইম না হলে একটা কোশ্চেন করতাম। না না বলেন, সমস্যা না, আমরা এখন একটু ফ্রি আছি, বলেন কথা বলি, কিছুক্ষণ সারাদিন কিন্তু সারাদিন অফিস আচ্ছা আচ্ছা রেকর্ডটা বন্ধ করে দিতে পারেন, যদি কেউ রেকর্ডটা বন্ধ করতে চান রেকর্ডটা বন্ধ করতে পারেন। হ্যাঁ বলেন, রেকর্ডটা বন্ধ করে দেন। স্যার আপনি কি চিনেন স্যার SF আহমেদের থেকে নজরুল ভাইয়ের কাজিন